সত্যম শিবম সুন্দর। উপস্থিত সমবেত শত্রুমণ্ডলী, উৎসব কমিটির সকল সদস্য এবং সদস্যবৃন্দ, গ্রামবাসীবৃন্দ, স্থানীয় প্রশাসনকে পৃথক করে শ্রদ্ধ মাস্টারমশাই তপন বাবুকে যাত্রা গৌরব অপেরার প্রতিষ্ঠাতা, প্রযোজক এবং কলাকুশলী শিল্পীবৃন্দের পক্ষ থেকে সশ্রদ্ধ প্রণাম, আন্তরিক প্রীতি, শুভেচ্ছা এবং উষ্ণ নাট্যাভিনন্দন জানিয়ে শুরু করতে চলেছে আজকের যাত্রাপালা শুক্লা তিথির এক ফালি চাঁদ। নাটক আরম্ভের পূর্বে যাত্রা গৌরব অপেরার পক্ষ থেকে বিশেষ কয়েকটি ঘোষণা অনুগ্রহ করে শুনবেন। যে সকল খুঁটিতে যাত্রা গৌরব অপেরার চোঙগুলো বাঁধা রয়েছে, দয়া করে ওগুলো দিক পরিবর্তন করবেন না কিংবা ওতে হেলান দিয়ে বসবেন না। তাতে আপনাদের নাটক শোনার কিংবা আমাদের শোনানোর দুই বিঘ্ন ঘটতে পারে। নাটক শুরু থেকে নাটক শেষ, দৃশ্যের শেষ সংলাপ শেষ না হওয়া পর্যন্ত সাম্প্রদায়িক শান্তি শৃঙ্খলা বজায় রেখে আমাদের সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন। উৎসব কমিটির নির্ধারিত ইলেকট্রিশিয়ানের কাছে যাত্রা গৌরব অপেরার পক্ষ থেকে বিনীত অনুরোধ, নাটক চলাকালীন প্রয়োজনীয় বিদ্যুৎ আমাদের যাত্রাপার্টি লাইট বোর্ডে সরবরাহ করবেন, আপনার কাছে এই আশা রাখি। আরেকটি বিশেষ ঘোষণা, আমাদের আরও একটি সংস্থা ত্রিনয়নী অপেরা চলতি মরশুমের জনচিত্তজয়ী সামাজিক যাত্রাপালা সব সিঁদুরে সুখ মেলে না। ঘোষণাগুলো শেষ করলাম, ধন্যবাদ।
परम पुरुष ठाकुर श्री श्री रामकृष्ण परमहंसदेव त्रिकालदशी महापुरुष बाबा लोकनाथ नाट्याचार्य गिरीश चंद्र घोष देवादिदेव महादेव मनसा माता शीतला माता एवं रामानंदजीर पादपद्मे प्रणाम जानिए शुरू करते चलेছি उज्ज्वला माइती प्रतिष्ठित सनातन जाना प्रयोजित विवेक माइती परिकल्पित शुक्ला तिथिर एक फाली चाँद रचना भैरवनाथ गंगोपाध्याय नाटक निर्देशना देवाशीष मिश्र सुर अनिल माइती और प्रचलित नृत्य मास्टर जॉनी आबह भगवान दास और तार सम्प्रदाय ध्वनि शुभम ऑडियो नियंत्रणे अजय बाबू आलो विश्वकर्मा इलेक्ट्रिक नियंत्रणे अजय कुमार दल मैनेजार एवं जेनारेल मैनेजार मिस्टर झंटू कृतज्ञता स्वीकार गोवर्धन बाबू एबार आपनादेर अनुमति निये शुरू करते चलेछि किन्नर कण्ठी गायिका नायिका अर्पिता चैटार्जी ए जुगेर गायक नायक कुमार इंद्रजित ब्लोहिट नायिका मिस लिपि रोमांटिक गायक नायक कुमार इंद्रनील उदीयमान कुमार वासुदेव तत्सह नाटक सह निर्देशना एवं अभिनय जनप्रिय खलनायक दीपक कुमार एबार शुरू करते चलेछि सनातन जाना प्रयोजित विवेक माइती परिकल्पित चलती मरसुमेर जनचित्तजयी सामाजिक यात्रापाला शुक्ला तिथिर एक फाली चाँद शुक्ला तिथिर एक फाली चाँद शुक्ला तिथिर एक फाली चाँद गंगाय आमार मा पद्माय आमार मा ओ आमार दुई चोखे दुई जलेर धारा मेघना যমুনা गंगाय आमार मा पद्माय आमार मा गंगाय आमार मा पद्माय आमार मा गंगाय आमार मा पद्माय आमार मा সিঁদুর সিঁদুর আর সিঁদুর আমাকে আর আমার ভাই নিষেধকে এই গঙ্গার ধারে দাঁড় করে রেখে আমার স্বামী লেখক সাহেব বাজারে গেছে সিঁদুর কিনতে কেনাচ্ছে সিঁদুর জামাইবাবু শুধু সিঁদুর কিনতেই বাজারে যাননি রে দিদি জামাইবাবু বাজারে গেছেন দেশের বাড়ির জন্য কিছু প্রয়োজনীয় জিনিস কিনতে আর 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 তোর জন্য কিনতে গেছেন শাড়ি শাঁকা নোয়া আর সিঁদুর কি বললি দেশের বাড়ি যেতে হবে বলে ওইসব ছাই পাশ আমাকে পড়তে হবে ইম্পসিবল সিঁদুর শাকানো আর শাড়ি পরি অচপাড়া গায়ে শাশুড়িকে দেখতে যাওয়ার জন্য আমার জন্ম হয়নি কিন্তু মেয়ে হয়ে তো জন্মেছিস রে দিদি সো হোয়াট মেয়ে হয়ে জন্মেছি বলে কি মহাভারত অশুদ্ধ হয়ে গেছে নাকি তাই বলে জামাইবাবু সম্মানের কথা ভাববি না গায়ের লোকের কাছে মায়ের কাছে জামাইবাবু মুখ দেখাবে কি করে জামাইবাবু জামাইবাবু আর জামাইবাবু তোকে না কতবার বলেছি ওই জামাইবাবু শব্দটা উঠে গেছে ভাস্করকে তুই ভাস্কর দা বলে ডাকবি ওই জামাইবাবু শব্দটা আমি সহ্য করতে পারি না কিন্তু তোদের সমাজে হারিয়ে যাওয়া উঠে যাওয়া শব্দগুলোকে না আমার উচ্চারণ করতে বেশি ভালো লাগে রে দিদি কি বললি আমার ভাবতে ভালো লাগে মায়ের কথা যে মা স্বর্গে গেছেন তার চৈলচিত্রে হাসি মাখা মুখ সিঁদুর রাঙানো সিথি মাথায় ঘোমটা কপালে সিঁদুরের টিপ সেই জন্যই বুঝি তুই সকাল সন্ধ্যা মায়ের ছবির নিচে ঠিপ ঠিপ করে প্রণাম করিস এই দিদি তোর যখন ছেলে হবে সেও তো তোকে প্রণাম করবে রে কি বললি ছেলে হবে আমার মোটেই না সে কি রে দিদি শাড়ি শাঁকা নোয়া সিঁদুর উঠে দেওয়ার মতো তোরা এই যুগের আধুনিকা মেয়েরাও কি মা হওয়াটা উঠে দিবি নিশ্চিত কেন রে দিদি ছেলেকে কোলে নিলে কি তোদের পোশাক আশাকের ভাঁজ নষ্ট হয়ে যাবে অফকোর্স তাছাড়া আরো অনেক ব্যাপার আছে সেগুলো তুই বুঝবি না আমি কিন্তু একটা কথা ভালো বুঝি রে কি দিদি বুঝিস ইডিয়েট সিঁদুর পরা বঙ্গ নারী পরে শাখা ডুরেলে শাড়ি আলতা পরা পা দুখানি কোলেতে সন্তান সিঁদুর পরা বঙ্গ নারী পরে শাখা ডুরেলে শাড়ি আলতা পরা পা দুখানি কোলেতে সন্তান লজ্জা রাঙা ঘোমটা তুলে সব কিছু যে যাই গো ভুলে লজ্জা রাঙা ঘোমটা তুলে সব কিছু যে যাই গো ভুলে মা বলে ডাকলে পরে প্রাণ করে আর চালি গো প্রাণ করে আর চা মা বলে ডাকলে পরে প্রাণ করে আর চালি গো প্রাণ করে আর চালি গো প্রাণ করে আর চা স্টুপিড কথাকার দাদাকে বলে তোকে যদি চপ্পল পেটা করতে না পারি তাহলে
আমার সঙ্গীতা নামটা তুই পাল্টে দিস। শুধু নামটাই নয় সঙ্গীতা, আমি যেগুলো সঙ্গে করে নিয়ে এসেছি সেগুলো পরে শ্বশুর বাড়িতে গেলে তোমার আধুনিক শিক্ষা সং মুছে গিয়ে পবিত্র গীতা হয়ে উঠবে। এই যে আমি তোমার সাথে শ্বশুর বাড়ি যাবো না ভাস্কর। আমার মায়ের সামনে, ভাইয়ের সামনে, এমনকি প্রতিবেশীদের সামনেও তুমি কিন্তু আমার নাম ধরে ডাকবে না। তাহলে কি বলে ডাকবো? ও গো, হ্যাঁ গো, শুনছো? মুখে ডাকবে না, চোখে চোখে ডাকবে। বদরেশন। সঙ্গীতা, ওই মিষ্টি মধুর ব্যাপারটা এ যুগের আধুনিকা মেয়েরা অপারেশন করে দিয়েছে বলে স্বামী স্ত্রীর ভালোবাসার বদলে চারিদিকে শোনা যাচ্ছে দাম্পত্য জীবনে সেপারেশন আর সেপারেশন। অবজেকশন, অবজেকশন। আচ্ছা বাবা, আচ্ছা, চেন টেনে আমি ঝগড়ার গাড়িটা থামিয়ে দিলাম, এবার দয়া করে গঙ্গার ধার থেকে বাড়ি ফিরে চলো। কাল ভোরে ট্রেন ধরে মাকে দেখতে গায়ের বাড়িতে যেতে হবে তো। আশ্চর্য, তোমার জেদ। তুমি আমাকে সিঁদুর সাজানো শাড়ি পরিয়ে অজপাড়া গায়ে নিয়ে যাবেই। না গেলে আমি আমার মায়ের কাছে সম্মান ডাকবো কি করে? ভাইটা যখন মামার বাড়িতে লেখাপড়া করেছিল, মা তখন গিয়েছিলেন তীর্থে। আর ঠিক তেমন সময় তোমার দাদা অজিত মুখার্জি জোর করে আমার সঙ্গে তোমার বিয়ে দিয়ে দিয়েছিলেন। মা তীর্থ থেকে ফিরে এসে অসুস্থ হয়ে পড়েছেন। এই দেখো মায়ের লেখা চিঠি মা মুমূর্ষু অবস্থাতে লিখেছেন। ভাস্কর, তুই বিয়ে করছিস শুনে আমি খুব খুশি হয়েছি বাবা। বৌমাকে নিয়ে আমাকে একবার দেখে যা না বাবা। আমি যে মৃত্যু সজ্জা, তাই বৌমাকে নিয়ে আমাকে একবার দেখে যা বাবা। না, এই চিঠিটার আমার কাছে কোনো গুরুত্ব নেই। সঙ্গীতা! আমার মায়ের কাঁপা কাঁপা হাতের লেখা শেষ চিঠিটা তুমি এভাবে মাটিতে ছুঁড়ে ফেলে দিলে কেন? কেন ছুঁড়ে ফেলে দিলে? তুমি কি তোমার মায়ের গর্ভে জন্মাওনি? তুমি কি তোমার গর্ভধারিণী মাকে কোনোদিনও মা বলে ডাকোনি? আমি অসভ্যতার পুষ্কর দোষে দুষ্ট তুমি। মনে রেখো, আমি এই যুগের মেয়ে। যে মেয়ে মা হতে চায় না, যে মেয়ে শাঁখা সিঁদুরে অ্যালার্জি, তাকে আমি মেয়ে বলেই মনে করি না। তুমি? হ্যাঁ, আমি আমার গাঁয়ের লোকগুলোর কাছে নিজেকে অপমান করতে চাই না। তার কারণ কি জানো? কারণ গ্রাম এখনো গ্রামেতেই আছে। তোমাদের মতো শহুরের আধুনিক সভ্যতার অসভ্যতার আঠা দিয়ে নগ্ন ঘামে ভরা ছবি হয়ে যায়নি। তাছাড়া আমার বাবা আজ 10 বছর হলো নিখোঁজ হয়ে গেছেন। তবু এখনো পর্যন্ত আমার মা স্মৃতিতে সিঁদুর পরেন, হাতে শাঁখা পরেন। পাড়ার কাকিমা, জেঠিমা, পিসিমারা এখনো আমার বৃদ্ধা মায়ের পায়ে আলতা পরিয়ে দেন। সেই মায়ের কাছে, সেই গায়ের লোকের কাছে আমি শাঁখা সিঁদুর শাড়ি পরা না বউকে নিয়ে গিয়ে কি করব? ভাস্কর, আমি তোমার স্বামী। আমি স্বামী মানি, কিন্তু সিঁদুর মানি না। চিরদিনের জন্য নয়, মাত্র 2 দিনের জন্য তুমি আমাকে এই যন্ত্রণা থেকে মুক্তি দাও। এই দেখো তোমার জন্য আমি শাঁখা, সিঁদুর, শাড়ি, আলতা এনেছি। এই দেখো কি সুন্দর সিঁদুর কৌটো, এর মধ্যে সুগন্ধি সিঁদুর আছে। ইস, সিঁদুর কৌটোটা কি দারুণ দেখতে, কি দারুণ সেন্ট। এটা পড়লে আমি ফ্যান্ড হয়ে যাব। ফ্যান্ড। কি বললে? শোনো ভাস্কর, আজ তুমি আমার ব্যক্তিগত স্বাধীনতা হস্তক্ষেপ করেছো, নিষেধকে শিষ্য বানিয়ে আমাকে অপমান করেছো। সেই অপমানের আমি প্রতিশোধ নিয়ে গেলাম এই সিঁদুর সহ সিঁদুর কৌটো রাস্তায় ফেলে দিয়ে। শোনো, গায়ের বাড়ি চলো। তো সঙ্গীতা! জীবন এক জংশন, যেন কত ট্রেন করে আসা যাওয়া। বোবা ভাষা কথা কয় পোস্টারে। গুপ্ত রোগ, দাঁতের মাজন, অম্বলের অব্যর্থ ঔষধ, অবিলম্বে সাদা চুল কালো। ভালো করে চেয়ে দেখি ঋতুবন্ধে শীঘ্র উপশম, উলঙ্গ পোশাকের কত বিবরণ। আর সবেতেই মেয়েদের ছবি, নারীর যৌবন আর শুধুই বিজ্ঞাপন। শালা ভদ্রলোকের বাচ্চা, এক কাচ্চা মুরুদ নেই, মুখে শুধু তুপড়ি বাজি। বলে কিনা আমি তোমাকেও যেমন ভালোবাসি আর ময়নাকেও তেমনি ভালোবাসি, একেবারে সমান যেন ওজন গোড়া। আমি শালা তারে শোন, আমি চাই না রে তোর ওজন গোড়া ভালোবাসা। আমি চাই না রে তোর ওজন গোড়া ভালোবাসা। আমি চাই না রে তোর ওজন গোড়া ভালোবাসা।
ইতিহাস হয়ে যাওয়া নটি বিনোদিনীর লেখা গান এই গঙ্গার ধারে কে গাইলো? ও, ওই মেয়েটা। এই মেয়ে, এদিকে শোনো। শোনো বাবু, আমার ঘরে গেলে লাগবে 500 টাকা, আর বাইরে 2 দিনের জন্য নিয়ে গেলে লাগবে 5000 টাকা। বাইরে নিয়ে গেলে? আরে শালা, আরে বাবু, আরে ও বাবু, তা বেজার হয়ে গেলে নাকি? তা বাবু, আমার একটু বেশি দর, তো ভালো মাল কিনতে গেলে তো ভালো টাকা লাগবে বাবু। যা শালা, সিগারেট টানতে টানতে ফুরিয়ে গেল। তা বাবু, ও বাবু, আমাকে একটা সিগারেট দেবে? সিগারেট? না, আমি সিগারেট খাই না। আয় শালা, মাল খাও তো? মাল? মাল? শালা মালদার আনবে, মাল কথার মানে জানে না। আরে মাল মানে মদ, আর মাল মানে মেয়ে মানুষ। বুঝতে পেরেছো তো গো বাবু? সেই তখন থেকে উল্টো পাল্টা বলছো। আচ্ছা, তোমার নাম কি? আমার নাম গঙ্গা। গঙ্গা? हाँ गंगा, अरे रम तेरे गंगा मेरी हो गए, पपिया के पाप धोते धोते, ओ रम तेरी गंगा मेरी हो गए, पपिया के पाप धोते धोते, ओ रम तेरी गंगा मेरी हो गए। তুমি? मौचक गो मौचक। বাবু, বাবু, তা মধু খেতে যাবে নাকি এই গঙ্গামণির ঘরে? না, তোমাকে আজ রাত্রে আমার সঙ্গে আমার ঘরে যেতে হবে। তোমার ঘরে? হ্যাঁ, কাল সকালে ট্রেন ধরে তোমাকে আমার সঙ্গে যেতে হবে আমার দেশের বাড়ি, মানে গাঁয়ে। গাঁয়ে? হ্যাঁ, সেখানে আমার মৃত্যু পথযাত্রী মা আমার অপেক্ষায় দিন গুনছেন। তাই তোমাকে আমার সঙ্গে যেতে হবে মাত্র 2 দিনের জন্য আমার বউ সেজে। এ কি করলেন গো বাবু? একটা গণিকার স্মৃতিতে আপনি সিঁদুর পরিয়ে দিলেন। এছাড়া আমার অন্য কোনো উপায় ছিল না। আমার মায়ের প্রাণ, আমার গায়ের সম্মান, আর এই হতভাগ্য লেখক ভাস্কর ব্যানার্জির মান সম্মান বাঁচানোর জন্য আজ এই দুর্ঘটনা ঘটে গেল। আমি মাত্র আজ থেকে 2 দিনের জন্য তোমার নতুন নাম হবে সঙ্গীতা। হ্যাঁ, আমার মা মাত্র 2 দিনের জন্য হবে তোমার শাশুড়ি, আর আমার ভাই অমর হবে তোমার দেওর। আর একটা কথা, তোমার 2 ভাই, বড় ভাই অজিত মুখার্জি, ছোট ভাই নিশীথ, আর তোমার বড় বৌদির নাম পার্বতী। ও বাবু, বাবু, আমার শ্বশুর ঠাকুর নাই বুঝি? না না, আমার বাবা আজ 10 বছর হলো নিখোঁজ হয়ে গেছেন। আপদ চুকে গেছে। গঙ্গা! ও বাবু, বাবু, তুমি শালা কি বোকা গো? তুমি তো একটু আগে বললে আমার নাম সঙ্গীতা। হ্যাঁ, 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 সঙ্গীতা, সঙ্গীতা, সঙ্গীতা। ও বাবু, আমি এখন বুঝতে পেরেছি আমাকে অনেক গীতা পাঠ করতে হবে, অনেক খাটুনি। ওই 5000 টাকায় হবে না গো বাবু, আরো বেশি টাকা লাগবে। দেব এই 2 দিনের জন্য আমি তোমাকে দেব 10,000 টাকা। আবে শালা, আজ সকালে কার মুখ দেখে মুখ ধুয়েছিলাম মারে? আহা, ওই ভাষায় কথা বললে হবে না, তোমাকে ভদ্র ভাষায় কথা বলতে হবে, ভদ্রভাবে শাড়ি পরতে হবে, যাতে আমার গাঁয়ের লোকেরা কেউ বুঝতে না পারে তুমি আমার ভাড়া করা বউ। ঠিক কইছো গো বাবু, ঠিক কইছো। আমি তোমার ভাড়া করা বউ, আর তুমি আমার ধার করা ভাতা। আবার নোংরা কথা বলে? চলো আমার সঙ্গে বাসায় চলো। আজ রাত্রের মধ্যে তোমাকে অনেক কিছু শিখে ভোরের ট্রেন ধরে আমার মাকে দেখতে আমার গায়ের বাড়িতে যেতে হবে। এখন থেকে তোমার নতুন পরিচয়, তুমি ভাস্কর ব্যানার্জির স্ত্রী, তোমার নাম সঙ্গীতা। আমি যে বদলে গেলাম নতুন খোলা মাঝ থেকে, আমি যে বদলে গেলাম নতুন খোলা মাঝ থেকে, মাথাতে ঘুমটা দিলাম, কপালে টিপ পড়লাম, মাথাতে ঘুমটা দিলাম, কপালে টিপ পড়লাম। এখন আমায় ছোট্ট কুকু বলো না বলবে কে, বলো না বলবে কে, আমি যে বদলে গেলাম
মাঝ থেকে, নতুন খোলা মাঝ থেকে, নতুন খোলা মাঝ থেকে। ও ভাই সর্ষিষ্ঠ সঙ্গীতা, তুই যে কথাগুলো বলিস সেগুলো সত্যি তো? মিথ্যে বলবো কেন দাদা? আমাকে আর নিশীথকে গঙ্গার ধারে দাঁড় করে রেখে ভাস্কর গিয়েছিল বাজার। বাজারি? হ্যাঁ, দেশের বাড়ি মাকে দেখতে যাবে, তাই সিঁদুর শাখা নোয়া এইসব কিনতে। আরে বাবা, তুই তো ভালো করে জানিস ছোটবেলা থেকে কেউ মানসিকতাতেই আমার অ্যালার্জি। তাই তো আমি শহরে বিখ্যাত ব্যবসায়ী অজিত মুখার্জি। হ্যাঁ, যাকে তারপর বলে যা। তারপর আমাকে বলে কিনা সঙ্গীতা, ব্যাস। দেশের বাড়ি মাকে দেখতে যাবো, তাই তোমাকে এইসব পোশাক ছেড়ে সিঁদুর শাখা নোয়া পড়তে হবে। আরে বলিস কি রে সঙ্গীতা? কথাটা শুনেই আমার মাথা একেবারে আগুন জ্বলে গেল। ও। রাস্কেলটাকে রীতিমতো অপমান করে ব্যাস। সিঁদুর কৌটো রাস্তায় ছুঁড়ে ফেলে দিয়ে Good. আমি তোমার কাছে চলে এলাম। আরে এই না হলো অজিত মুখার্জির সিস্টার? জানিস বোন, ওই মালটাকে একটু টাইট দেওয়া দরকার রে। এখন যাবন, যা ভেতরে যা, মুখ হাত দিয়ে ভালো করে ফ্রেশ হয়ে নে। হ্যাঁ, ভাস্কর এলে কিন্তু বাকি কথাটা হবে। না, এ বাড়িতে ফিরে আসার মতো মুখ আর তার নেই দাদা। কেন রে? এর পরেও যদি আসে, জানবে ওর গায়ে মানুষের চামড়া নেই, একদম। আছে রাস্তার কুকুরের চামড়া। ভাস্কর আধুনিক সাহিত্যিক হিসেবে মোটামুটি খারাপ ছিল না গো, কিন্তু পয়সার অভাবে ঠিক মতো জায়গা পাচ্ছিল না। ওই উপন্যাসের পাণ্ডুলিপিগুলো নিয়ে পাবলিশার্সের দুয়ারে দুয়ারে ফ্যা ফ্যা করে ঘুরে বেড়াচ্ছিল। ঠিক সেই সময় আমি ওকে টেক আপ করলাম। ওর উপন্যাস ছাপবো এই প্রতিশ্রুতি দিয়ে আমার অগ্র আধুনিকা বোন সঙ্গীতার সঙ্গে ওর বিয়ে দিলাম। ওর উপন্যাস ছাপলাম, ব্যবসাও বাড়লো। আজকাল শুনছি ভাস্কর নাকি ওই আদর্শ নিয়ে কাছকাছি করছিল। আমার অগ্র আধুনিকা বোন সঙ্গীতা ওর আদর্শের ফোনাটাকে মুচড়ে দিল। তুমি যাই বলো, বোনকে ব্যবসার ঘুঁটি করে যতই মধ্যে তোমার চাল চালো, আমি বলবো কাজটা কিন্তু সঙ্গীতা ঠাকুরজি মোটেই ভালো করেনি। কি বলে পার্বতী? বলছি, আজ সন্ধ্যাবেলায় গঙ্গার ঘাটে ঠাকুর জামাই রানা সিঁদুর কৌটোটা রাস্তায় ছুঁড়ে ফেলে দে। ঠাকুর যে মারাত্মক অন্যায় করেছে। ওই বিখ্যাত পাবলিশার অজিত মুখার্জির বোন হিসাবে যা করেছে তা ঠিক করেছে। নারীর চিরন্তন ধর্মকে তোমরা কি তোমাদের অশ্লীল উপন্যাসে সূচিপত্র মনে করেছো? পার্বতী। কেন কেন তোমার লোভ লালসাকে চরিতার্থ করতে সঙ্গীতা ঠাকুরজির জীবনে করছো চরম ক্ষতি। আমি? হ্যাঁ হ্যাঁ, তুমি 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 অতি মুনাফার লোভে একের পর এক অশ্লীল পত্রিকা প্রকাশ করে এদেশের লক্ষ লক্ষ ছেলে মেয়েদের সর্বনাশ করছো। তোমার বোন সঙ্গীতা সেই ব্যভিচারের শিকার। ওই পার্বতী, হোয়াট ডু ইউ মিন? বিকারগ্রস্ত যুব সমাজ, সেই সঙ্গে মেয়েরাও আজ সব শিক্ষা শিখেই তুলে দিয়ে শর্ট প্যান্ট পরা, উলঙ্গ প্রায় বোম্বের ফিল্ম স্টার আমির খান আর দেহ সর্বস্ব শালীনির ছবি দেখে যৌবনের লিকারে চুমুক দিচ্ছে। পার্বতী, তুমি কিন্তু তোমার অধিকারের সীমাটা ছাড়িয়ে যাচ্ছ। তাতে কি এমন ক্ষতি দাদা? মহর্ষি ভিগুই তো একদিন অনন্ত শয্যায় শুয়ে থাকা বিষ্ণুর বুকে লাথি মেরে বিষ্ণুর ঘুম ভাঙিয়েছিলেন। আরে ভাই ঋষি, তুইও কি আজকাল তোর বৌদির টোলে সংস্কৃত পড়ছিস নাকি রে? সংস্কৃত না, বৌদির টোলে পড়ে সংস্কৃত না পড়লেও আমি আমার মমতাময়ী বৌদির কাছে শিখেছি বঙ্গ সংস্কৃতির আসল শিক্ষা। কি বলি মমতাময়ী? আরে ভাই, মমতাময়ীর কাছে যেমন শিক্ষাটা নিয়েছিস, তেমনি ছলনাময়ীর কাছে দীক্ষাটা নিয়ে নে। তা না হলে কি করে গায়ের বাটি হাতে ওই শহরের ফুটপাতে ভিক্ষে করবি? ভিক্ষে উপেক্ষার হাসি আজ হাসছো ঠিকই, কিন্তু একটা কথা মনে রেখো, তোমার রঙিনী বোন সঙ্গীতাকে টোপ করে ঠাকুর জামাই সাহিত্যের সরোবরে যে চালাকির জাল তুমি ফেলেছো, সেই জালে একটা মাছও উঠবে না। রুই কাতলা তো দূরের কথা, একটা চিংড়িও না, একটা পুঁঠিও না। পার্বতী, তোমার জ্ঞানের গুটি আর কতবার নাড়াবে তুমি বলতে পারো? আমি হলেও আজ তোমায় বলতে নেই ক্ষতি। যে বোনকে আস্কারা দিয়ে তুমি মাথায় তুলেছো, সেই বোনই তোমার অনেক স্বপ্ন দেখা মুখখানাকে পোড়াবে পোড়াবে পোড়াবে। বৌদি কিন্তু ঠিক কথাই বলে গেল। ওই জ্বালিয়ে দিল রে নিশ্চিত, জ্বালিয়ে দিল। সেই সঙ্গে তোর বৌদি আমার বুকে প্রতিশোধের আগুনটা জ্বালিয়ে দিল। ছাড়বো না রে নিশ্চিত, ওই শালা সুরের বাচ্চা ভাস্কর ব্যানার্জিকে আমি কিচ্ছুতেই ছাড়বো না। এই কেসটা কিন্তু অনেক দূর এগোবে, এই কথাটা তোকে বলে রাখলাম ভাই। দাদা দাদা,
আমার মনে হচ্ছে দিদির ওই সিঁদুরের কৌটো ফেলে দেওয়ার ঘটনাটাকে কেন্দ্র করে ঘরে ঘরে ছড়াবে একটা স্ক্যান্ডেল। আরে ভালোই তো হবে, যতই স্ক্যান্ডেল ছড়াবে ততই সঙ্গীতার স্যান্ডেলের রং বদলাবে। রং বদলানো স্যান্ডেল পায় সঙ্গীতা ওই ডিস্টেম্পার দেওয়ালে ব্যাটারি লাগা সময় বদলানো ঘড়ির মতো টিকটিক টিকটিক করে চলতে শিখবে। ইংলিশ মিডিয়ামে পড়া আধুনিক সঙ্গীতা ব্যাকডেটেড ভাস্করকে পেছনে ফেলে এগিয়ে যাবে সাগর রায়ের দিকে। সঙ্গীতার জীবনে বাই ভাস্কর, ওয়েলকাম সাগর। সাগর সঙ্গীতা, সঙ্গীতা সাগর। সাগরের বুকে সঙ্গীতা ফেলবে এবার যৌবনের নাঙ্গর। সারা রাত হুলুক বুলুক করে কাটালি, ভোর রাতে চাবি ঢুকাই তালা খুলে দিলি। সারা রাত হুলুক বুলুক করে কাটালি, ভোর রাতে চাবি ঢুকাই তালা খুলে দিলি। সারা রাত হুলুক বুলুক করে কাটালি, ভোর রাতে চাবি ঢুকাই তালা খুলে দিলি। বছর বছর জমা ধনটা, বছর বছর জমা ধনটা আজকে লুটে নিলি রো। সারা রাত হুলুক বুলুক করে কাটালি, ভোর রাতে চাবি ঢুকাই তালা খুলে দিলি। সারা রাত হুলুক বুলুক করে কাটালি, ভোর রাতে চাবি ঢুকাই তালা খুলে দিলি। এই অসভ্য মেয়েটা, আমি সারা রাত ধরে তোমাকে ভদ্র হতে শেখালাম, তবে তুমি অসভ্যের মতো নাচ গান শুরু করে দিয়েছো। ওই অসভ্য অসভ্য করো না তো, অসভ্য অসভ্য করো না। এক রেতে যে স্বভাব পাল্টানো যায় না সেটা কেন বোঝে না বাবু? গঙ্গা! আরে কালাই আমার বোঝে না রে, আমি যেতে রাই তোর বিনা বিরহ হচ্ছে চলে পুড়ে ছাই। বাসি যেতে ডাকে না রে, কেমনে বসি ছাড়া তারে। বাসি যেতে ডাকে না রে, কেমনে বসি ছাড়া তারে। পোড়া মনে ভালোবাসা বাসা বাঁধে না, পোড়া মনে ভালোবাসা বাসা বাঁধে না। হ্যাঁ তা তো ঠিক, কিন্তু তোমাকে তোমার বউ সেজে আমার গায়ের বাড়িতে মাকে দেখতে যেতে হবে। দেখো বাবু, ওই সব বউ ফৌ হবার অভ্যেস আমার নেই। বউ ফৌ হবার অভ্যেস আমার নেই। আমি সারা খারাপ মেয়ে, খারাপ পড়ায় থাকি। বাবুরা দামি দামি মদ আনে, সেই মদ আমি খাই আর বাবুরা আমাকে খায়। রেতের শেষে বিদায় দেওয়ার সময় আমার বাম হাতে বোঝেনি কর করে কাগজের নোট। গঙ্গা, মাত্র দুদিনের জন্য তুমি তোমার আগের জীবন ভুলে যাও। ভুলে যাও তুমি একজন গণিকা। আমার দেশের বাড়ি থেকে ফিরে এসে তুমি যেখানকার মেয়ে আবার সেখানে ফিরে যাবে, যা খুশি তাই করবে, আমি তোমাকে দেখতেও যাব না। বাবু গো, ও বাবু, এতদিনের একটা খারাপ মেয়েকে এত সহজে ভালো হতে পারে? পারতেই হবে, পারতেই হবে গঙ্গা, পারতেই হবে। ওই আয়নার সামনে একবার দাঁড়িয়ে দেখো তোমাকে কেমন লাগছে। দেখো দেখো দেখো। আবে শালা, আমি তো একেবারে অরিজিনাল বউ হয়ে গেছি। আরে বউয়েরা কি এরকম করে শাড়ি পরে? ঠিক করে শাড়ি পরো। ও বাবু, তুমি তো আমাকে অনেক আগে দেখিয়ে দিয়েছিলে, আর একবার দেখিয়ে দাও না গো বাবু। আচ্ছা দেখছি দেখছি, এদিকে এসো, এদিকে এসো, এসো 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 এসো। এইভাবে পায়ের পাতা পর্যন্ত শাড়ি ঢাকা দিয়ে পড়বে। এই বাবু, তুমি শালা একটা পাক্কা মাল। গঙ্গা! বাবু, ও বাবু, আমার ভুল হয়ে গেছে। তুমি তো আমার স্বামী, বউকে ক্ষমা করে দাও। কি করে ক্ষমা করব? বউ কি তার মাথায় ঘোমটা দিয়েছে? এ শালারি, কখন যে ঘুমটা পড়ে গেছে আমি বুঝতেই পারিনি। বাবু, ও বাবু, হ্যাঁ, বলো। আমার মাথায় ঘুমটা দিয়ে দাও না। আচ্ছা দিচ্ছি, দিয়ে দিচ্ছি, দিয়ে- কিন্তু এটাই শেষবারের মতো। খুব সুন্দর দেখাচ্ছে বলো। হ্যাঁ খুব সুন্দর লাগছে। এই, আমি যে তোমার বউ, এই গায়ের লোকের বিশ্বাস জাগবে তো? হ্যাঁ তা তো ঠিক বটেই, কিন্তু তো শালা, সব কথাতে তোমার কিন্তু। তুমি শালা রাইটার না কচু? তার মানে? আরে শালা, তোমার ঘরে যে সানন্দা পত্রিকাটা আছে তুমি পড়নি? তার মানে তুমি লেখাপড়া জানো? দেখো বাবু, ওই 10 টাকা বেতন দিয়ে আমার কুঞ্জি কুষ্টির ঠিকানা জেনে নেবে, সেটা কিন্তু হবে না গো বাবু, আরো বেশি টাকা লাগবে। হ্যাঁ লাগবেই তো, লাগবেই তো। তা বাবু, তা তোমার বাড়িতে গিয়ে তোমার মাকে পেন নাম করতে হবে নাকি? আরে পেন নাম নয়, পেন নাম নয়, পেন নাম নয়, ওটা হলো গিয়ে প্রণাম। ও
প্রণাম। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তা অমরকে আমি কি বলে রাখবো? অমর বাবু না ঠাকুরপো? ঠাকুরপো? দূর শালা, শালা জুতো সেলাই থেকে চন্ডী। এই গঙ্গা, তুমি কিন্তু আমার দেশের বাড়িতে গিয়ে এইভাবে কোমর দুলিয়ে চলবে না। কেন গো বাবু, তুমি কি দেখোনি তোমাদের ভদ্র সমাজের গেরস্ত বাড়ি আধুনিকা মেয়েরা কেমন আমাদের চেয়ে বেশি করে কমর দুলিয়ে চলে? আমার লেখা তো সেই অবক্ষয়ের বিরুদ্ধে। আমি আজকের সমাজের বুকে বিদ্যাসাগর, রামমোহন, রবি ঠাকুরের শিক্ষাকে ফিরিয়ে আনতে চাই। আমি এ যুগের মানুষের মন থেকে বন তুলে নিয়ে গিয়ে তাদের শোনাতে চাই তপবনের বেদধ্বনি। এই যুগের বেদুইন মানুষেরা থোকা থোকা আঙুর ফুলকে খুন করে যাযাবর রাজনীতির ছত্রছায়ায় আশ্রয় নিতে চায়। আমি তাদের ধরিয়ে দিতে চাই। আমি মানব সভ্যতার জঞ্জাল জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দেব। যাক যাক ওসব কথা, চলো আমরা স্টেশনে যাই। চলো। এই চালা, আমরা স্টেশন দেখ চালা, আমার আসল কথা বলতে ভুলেই গেছি। আচ্ছা, ও মা মাসি বোনেরা, আমি আমার নকল শ্বশুর বাড়ি যাচ্ছি। আমাকে আসল বউ বলে মনে হচ্ছে তো? ট্রেন ছেড়ে যাবে তো, তাড়াতাড়ি এসো। তুই শালা চুপ করো তো, ট্রেন ছেড়ে যাবে, তাড়াতাড়ি এসো। ও মা মাসি বোনেরা, আমি আমার শ্বশুর বাড়ি যাচ্ছি। শ্বশুর বাড়ি থেকে ফিরে এসে বলবো আমার শাশুড়ি মা কেমন আছেন আর কেমন আছেন আমার আদরের ঠাকুরপো অমর। অমর অমর আর অমর। না না, আজ আমি কারোর কথা শুনবো না। আজ আমি পান্ডুয়াদের সাথে ফুটবল ম্যাচ খেলতে যেতে পারবো না। কারণ কারণ আজকে আমার দাদা লেখক ভাস্কর ব্যানার্জি নতুন বৌদিকে নিয়ে মাকে দেখতে আসছে। মায়ের শরীরটা ভীষণ খারাপ। আর এই অবস্থায় আমি মাকে যদি একা ফেলে ফুটবল খেলতে যাই আর দাদা যদি এ কথাটা জানতে পারে তাহলে আমার রক্ষে থাকবে না। 100টাই দাদা আমাকে ফুটবল করে ছেড়ে দেবে। এই রে, মরেছে। মাকে ওষুধটা দিয়ে আসতে ভুলে গেছি। অবশ্য দাদা বৌদি আসবে জানতে পেরে মা অনেকটাই সুস্থ হয়ে উঠেছে। তা উঠবো না সুস্থ হয়ে? আজ আমার দিনটা কি বল দেখি অমর। আজ ভাস্কর বৌমাকে নিয়ে প্রথম গায়ের বাড়িতে আসছে। হ্যাঁ মা, সেই আনন্দে তুমি যেন একেবারে ঘটি হারিয়ে ফেলো না মা। মনে রেখো, হার্টের অসুখ তোমার। সে জ্ঞান আমার আছে রে অমর। তাছাড়া ডাক্তার তো বলে গেছে হার্টের অসুখ খুব খারাপ অসুখ, এই ভালো এই খারাপ। তা হ্যাঁ রে অমর, তুই আমার লেখা চিঠিটা ডাক বাক্সে ফেলেছিস তো? কেন বলো তো মা, তোমার কি কোনো সন্দেহ হচ্ছে? না না, তা ঠিক নয়। তবে চিঠিটা ঠিক টাইমে পৌঁছালে ভাস্কর হয়তো বৌমাকে নিয়ে কালই চলে আসতো। আজকাল পোস্ট অফিসের যা ছেড়ি, দেখো চিঠিটা হয়তো ওরা কালই পেয়েছে। কি হলো মা, চুপ করে আছো কেন? কি ভাবছো? আর যদি তোর বাবা থাকতো, মা, মানুষটা ছেলে বউকে দেখে এই কতই না আনন্দ পেত। এই 10 বছর আগে সেই যে চলে গেল, আর এলো না। মা, মাগো, তুমি আবার বাবার কথা মনে ভেবে ভেবে কাঁদছো। তুমি তো বলেছিলে মা, একদিন না একদিন তোদের বাবা ঠিক ফিরে আসবে। সেই আশাতেই তো আজ আমি 10 বছর ধরে স্মৃতিতে সিঁদুর পড়ছি, হাতে পড়েছি শাঁখা নোয়া। এইভাবে কাঁদতে থাকলে মায়ের শরীরটা আরো খারাপ হয়ে যাবে। তাই ডাক্তারবাবুর কথা মতো মাকে ভুলিয়ে ভালিয়ে রাখতে হবে। আচ্ছা মা, আচ্ছা বলো তো মা, বৌদি বাড়ি এলে তুমি কাকে বেশি ভালোবাসবে, আমাকে না বৌদিকে? তোদের দুজনকেই ভালোবাসবো, একা সমান সমান। এবার বল দেখি আমার বৌমা দেখতে কেমন হবে? মায়ের সাথে একটু মজা করা যাক। কেমন আবার হবে মা? দেখো দেখো, ঠিক ওই কালো পেতনির মতো। কখনো নয়, আমার বৌমার গায়ে রং হবে দুধে আলতায় গোলাপ। মা, মাগো, আমার ভাস্করের কণ্ঠস্বর নয় ভাস্কর। মা, মাগো মা, আমি এলাম তোমার কোলে, তোমার ছায়ায় তোমার মায়ায় মানুষ হব বলে। মা, মাগো মা, মাগো মা, মাগো মা। তোমার রক্ত কণায় ঠাঁই দিলে মা ধন্য হলাম আমি। চোখ মেলতেই তোমার দু চোখ দেখতে পেলাম আমি। ধন্য হলাম আমি, ধন্য হলাম আমি, ধন্য হলাম আমি। হ্যাঁ মা, আমি তোমার ভাস্কর। গতকাল তোমার চিঠি পেয়ে আজ ভোরে ট্রেন ধরেই চলে এসেছি। এবার বলো মা, তুমি কেমন আছো? এখন একটু ভালো আছি বাবা। আমি কিন্তু ভালো নেই দাদা। কেন রে পাগল, তোর আবার কি হলো? তুমি এলে, বৌদিকে নিয়ে এলে না কেন? মানে তোর বৌদি? হ্যাঁ বৌদি। ভাস্কর বড় লোকের মেয়ে বলে
বৌমা এলো না বুঝি? পাড়া গায়ে পড়ে থাকা তার এই গরিব শাশুড়িকে দেখতে ইচ্ছে করলো না? ও মা, তুমি অমন করছো কেন? তোমার বৌমা এসেছে। বৌদি আমার এসেছে? বৌমা এসেছে? হ্যাঁ, এসেছে। এই যে গো, আমি আইছি। বাবা রে বাবা, কি রাস্তার ছিরি। এই সঙ্গীতা, আমার মা, প্রণাম করো। মা 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 মা, তুমি মা 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 মানে আপনি ভালো আছেন তো মা? ভালো আছি বৌমা, ভালো আছি। এসো এসো আমার মা লক্ষ্মী, এসো। শালা আমি লক্ষ্মী নই, আমি শালা গঙ্গা। এই সর্বনাশ ভুলে গেছে। আরে গঙ্গা তো তোমার ডাক নাম। ভালো নামটা বলে দাও, ভালো নামটা। মা গো, আমার ভুল হয়ে গেছে মা, আপনি আমাকে ক্ষমা করে দিন মা, আপনি আমাকে ক্ষমা করে দিন। আমার নাম সঙ্গীতা। হ্যাঁ, সঙ্গীতা। এই সঙ্গীতা, আমার ভাই মানে অমর, মানে তোমার দেওর। আবে আমার মিষ্টি ঠাকুরপো। বৌদি, আমার চেয়ে তুমি অনেক বেশি মিষ্টি গো বৌদি। এ শালা আমাকে পেন্নাম করছো কেন? আমাকে পেন্নাম করছো কেন? আমি ভালো মেয়ে নয়, আমি খারাপ মেয়ে। খারাপ মেয়ে? না মানে না, মানে বড় লোকের মেয়ে তো, মাথার একটু গন্ডগোল আছে, মানে মাথাটা খারাপ। আমার মাথাটা একটু খারাপ মা, তবে গোটাটা নয় মা, একটু মাথা খারাপ পাগলি মেয়ে কোথাকার। সেই জন্য বুঝি কলা বইয়ের মতো ঘোমটা দিয়ে বসে পড়লে বৌদি? তুই থাম তো, আমি এখন বৌমার মুখ দেখব। বৌমা, লক্ষ্মী সোনা মেয়ে হয়ে স্বামীর সংসার করো। হ্যাঁ বলো। শালা আজ থেকে তাহলে এই দুটো আমার হয়ে গেল। আর সঙ্গীতা, আমার মা ভাইয়ের সামনে আমাকে বাবু বলে ডেকো না। গায়ের কোনো বাবু তার স্বামীকে বাবু বলে ডাকে না। শালা আমার তো খেয়ালই ছিল না। একটু করে আমি তোমাকে সব শিখিয়ে দেবো বৌমা। হ্যাঁ বলো। শালা তোমার সঙ্গে তো আমার দুদিনের চুক্তি মাত্র। এই সঙ্গীতা, তুমি কি আমার মাথাটা খারাপ করে দেবে? ভাস্কর, বৌমা তোর চেয়ে বয়সে অনেক ছোট, এই বয়সে সংসারে কি বোঝে বল? আর তাছাড়া শহরের মেয়ে। বৌমা, তোমার ক ভাই? আমার দু ভাই মা, নাম বলবো? নাম বলতে হবে না বৌদি। আচ্ছা বৌদি, তোমারও তো আছে বৌদি, আছে বৌদি। আছে। তা তোমার বৌদির নাম কি বৌদি? আমার বৌদির নাম? আমার বৌদির শালারে সর্বনাশ ভুলে গেছে। মানে মা, অমর, আমি বাড়ি ফেরার সময় রাস্তায় শুনলাম এবছর বারোয়ারি তলায় নাকি হর পার্বতী যাত্রা পালা হবে। মনে পড়ে গেছে মা। ও মা গো, আমার বৌদির নাম পার্বতী। তুমি তো আমার পার্বতী মা। তুমি আর ভাস্কর আমার এই গরিব সংসারে হরপার্বতী। ভাস্কর, আমার কাছে একটু আয় তো বাবা। কেন মা? তোর এই হতভাগিনী মায়ের সামনে তোদের বিয়েটা হয়নি, বৌমাকে আমি বরণ করে ঘরে তুলতে পারিনি, তাই সেই স্বাদটা একটু পূরণ করে নি। ভাস্কর, তোর ডান হাতটা আমাকে দে তো। কিন্তু মা, কোনো কিন্তু নয় দাদা, মায়ের কথার অবাধ্য হতে নেই। দাও তোমার ডান হাতটা তাড়াতাড়ি বাড়িয়ে দাও। আচ্ছা দিচ্ছি। বৌমা, তোমার বাম হাতটা আমাকে দাও তো মা। পাড়ার বউছিরা আমাকে কত কথাই না বলেছিল, আমার ছেলে নাকি বৌমাকে নিয়ে গায়ের বাড়িতে আসবে না। আর আমাকে নাকি হিংসা করো না বাপু, তোমরা শাক বাজাও, উলু দাও। আমি আমার হরপার্বতীকে নিয়ে আমার সংসার মন্দিরে চললাম। কি বললে নাথ বউ? আমার জ্ঞাতি সম্পর্ক এই ভাদুর বউ কমলা বৌমা শাক বাজিয়ে উলু দিয়ে ছেলে আর ছেলের বউকে ঘরে তুলেছে। শুধু ঘরে তুলে নে দাদু, বুড়িটা দুদিনের মধ্যে সুস্থ হয়ে দুই ছেলে আর ছেলে বৌমাকে নিয়ে কলকাতার ঘরে চলে এসেছে। একেই বলে কপাল নাথ বউ, একেই বলে কপাল। হিংসেই আমার গাটা জ্বলে যাচ্ছে। তোমার চলছে, আমার চলছে না। জ্বললে আর কি করবি বল? দিল তো মুখে চুনকালি মাখিয়ে একেবারে গোষ্ঠীকে তুলে নিয়ে কলকাতায় চলে এলো। কেন নিয়ে আসবে না দাদু? সে কি তোমার নাতির মতো অপদার্থ? শোন নাথ বউ, শোন। কি বলবে তাড়াতাড়ি বলো। কথাটা শোনার পর থেকে আমার মাথায় আগুন জ্বলছে, আগুন। আরে জ্বলবেই তো, ওই যে কথায় আছে না, দেখবি আর জ্বলবি, নুচির মতো ফুলবি। দাদু, এখন নুচির মতো ফুলা ছাড়া আর আমাদের কিছু করার আছে? দাদু, অভাবের জ্বালায় ভাস্করের বাপটা 10 বছর আগে নিরুদ্দেশ হয়ে গেছে।
মা মাগিটার কষ্টের শেষ ছিল না। আর ওই ভাস্কর ছোড়াটা লম্প জেলে সারা রাত বই নিকত। ভাগ্য দেখো রাতারাতি আঙুল ফুলে কলা গাছ। অথচ আমার নাতি ঠাকুর, তোমার কি চোখ নেই প্রভু? তুমি দেখতে পাও না? থাক থাক, খুব হয়েছে। নিমু নিমু প্রদীপের চলতে উসকে আর কোনো লাভ নেই। আরে লাভের কথা বাদ দিয়ে এখন বলতো নাথ বউ, ওই ভাস্করের ব্যাপারটা তুই কার মুখে শুনলি? ওদের পাড়ার লোকের মুখে। ঠাকুর, ঠাকুর এবার তুমি আমায় তুলে নাও, এও আমায় শুনতে হলো। বুড়োটা এই জ্বালায় মরছে। ও দাদু, তুমি বই লিখতে পারো না? আরে বই নিকা কি এত সহজ রে নাথ বউ? বই লিখতে গেলে লাগে এত এত কাগজ, আর এত এত পেন, আর একটা বড় বালতি, এক বালতি কালি। আমার কত পয়সা আছে রে নাথ বউ? ও দাদু, তাহলে তুমি আর বেশি দেরি করো না, আজ তুমি বড় ঠাকুরের বাড়ি যাবে। হ্যাঁ হ্যাঁ, তুই ঠিক কথাই বলেছিস নাথ বউ। আমি আজই যাব ভাস্করের বাড়ি। সেখানে গিয়ে দেখে আসবো ভাস্কর কেমন করে বই লিখে। তারপর আমি বাড়িতে এসেই নিকা শুরু করে দেব। দুদিনের মধ্যেই আমি হয়ে যাব মস্ত বড় লেখক। ঠাকুর, ঠাকুর দেখতে পাচ্ছ না কি কষ্ট হচ্ছে? এবার একটু সুখের মুখ দেখাও ঠাকুর, সুখের। যাক বাবা, বুড়োটা বিদেয়ী হয়েছে। এবার আমি আমার মনের কথাই বলি। আমিও তো ভালোবেসে বিয়ে করেছিলাম, অথচ আমার স্বামী আমাকে কোথাও বেড়াতেই নিয়ে যায়নি। আশা, এই যে আশা, তুমি এখানে? চলো আজকে আমরা দুজনে মিলে কোথাও একটা বেরিয়ে আসি। তুমি সত্যি বলছো? আরে বাবা, তোমার বিশ্বাস হচ্ছে না তাই তো? এই দেখো, আমি তোমার জন্য মজফরপুর থেকে লিচু কিনে এনেছি। তুমি খাবে না লক্ষ্মীটি? না, আমি খাবো না। যা বাবা। আরে বাবা, আমি তোমার জন্য এত আশা করে লিচু কিনে আনলাম, আর তুমি বলছো খাবে না? খাবো না, খাবো না, খাবো না। ঠিক আছে, তুমি যখন আমার না কোনো কিছু খাবে না, তখন আমিও তোমার সাথে কথা বলবো না। এই আমি চললাম। অমনি বাবু রাগ হয়ে গেল। ঠিক আছে বাবা, ঠিক আছে, এরপর থেকে তুমি যা দেবে আমি তাই খাবো। আচ্ছা আশা, তুমি কি পেলে খুশি হবে বলতে পারো? বলবো? বলো। কিনে দে রেশমি চুড়ি, নইলে যাবো বাপের বাড়ি, দিবি বলে কালি কাটালি, জানি তোর জারি জুড়ি। কিনে দে রেশমি চুড়ি, নইলে যাবো বাপের বাড়ি, দিবি বলে কালি কাটালি, জানি তোর জারি জুড়ি। গতকালে বলেছিলিস মেলাতে নিয়ে যাবি, শাড়ি না দিয়ে আমায় খালি খাওয়াবি। কিনে দে রেশমি চুড়ি, নইলে যাবো বাপের বাড়ি, দিবি বলে কালি কাটালি, জানি তোর জারি জুড়ি, জানি তোর জারি জুড়ি, জানি তোর জারি জুড়ি। কি বলে ডাম্পি? মুখার্জি সাহেবের আদেশ সেভাবে অগ্রাহ্য করলো। তোমার কথা শুনেও সে দাদার সাথে দেখা করতে এলো না। কি নাম সেই রাস্কেলটার? मैम साहब, वो छोकरे का नाम स्वपन बनर्जी। ওই ব্যানার্জি শব্দটাই নাস্তিক। আপনি ঠিক বলেছেন मैम साहब, इसीलिए বুঝি আপনি আপনার ব্যানার্জি টাইটেল বাতিল করিয়ে फिर মুখার্জি টাইটেল লাগিয়ে নিয়েছেন। না, শুধু টাইটেলটা বাতিল করি আমার রাগ মেটেনি। ওই ভাস্করের সঙ্গে আমি আর কোনো সম্পর্কই রাখবো না। लेकिन অগ্নি সাক্ষী করিয়ে দেবতা কো সাক্ষী রাখি আপনার স্বামীর সাথে আপনার শাদী তো হয়েছিল मैम साहब। এই ডাম্পি, একদম উল্টো পাল্টা কথা বলবে না। मैम साहब, আপনি আমার কথাটাকে ঘুমাইয়ে দিচ্ছেন ঠিকই, लेकिन আপনি কি পারবেন আপনার দিলের মহব্বতটাকে ঘুমাইয়ে দিতে? কি বললে? আপনি और बड़ा साहेब जो পথে পাও চালিয়েছেন, আমিও পত্রকে কিছুতে মানিয়ে নিতে পারে না मैम साहब। কেন মেনে নিতে পারো না? কি করে পারবে? কি করে পারবে मैम साहब? আমারও তো দিলের ভেতর একটা মহব্বত আছে, প্যার তো আছে। প্যার, মোহব্বত তোমার? এসব কি বলছো ডাম্পি রে? हाँ मैम साहब, देश में हमारा একটা बीवी भी আছে, 10 बरस का बच्चा भी আছে। सच्चा जनाना हमारा बीवी हर रोज हमारे मंगल के लिए मांग में सिंदूर भी पोरे। ডাম্পি, हमारा बीवी ছেলে के कोले लिए हमें कत्तो कत्था শোনা। আর हमें कलकत्ता শুয়ে শুয়ে हर रोज से ছবি দেখি मैम साहब। এখান से हमारा देश बहुत दूर मैम साहब।
लेकिन इखन से हमें देखते पाए मेम साहब हमारा बेबी का मांग में जल जल करছে सिंदूर बहुत 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 पवित्र सिंदूर সিঁদুর সিঁদুর আর সিঁদুর নারী জীবনে দুর্লভ বস্তু হচ্ছে ওই একমাত্র সিঁদুর না আমি মানি না সিঁদুর পরে এই বয়সে মা হয়ে আমি আমার যৌবনের গ্ল্যামারটা লস করতে চাই না আমি নিজেকে যৌবনের বন্যায় ভাসিয়ে দিয়ে ঠিক এইভাবে বলতে চাই জীবন মধুর করে ডাকো সুদূর করোনা কাটক নুনি ঝাল আজ আছি আমি আজ আছো তুমি থাকতেও না পারো তো কাল মেরা নাম রাম নাম নাম রুবি 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 এখানে সে মনে হচ্ছে আমি যেন মাঝরাতে টিভিতে হিন্দি সিনেমা দেখছি ইস আপনার হাসির কি গভীরতা হবেই তো আমি যে সাগর শুধু সাগর না মহাসাগর প্যাসিফিক নাকি আটলান্টিক যদি বলি আটলান্টিক ও বাবা সেখানে তো সবসময় ঝড় আই মিন সাইক্লোন ও তাল তরঙ্গের মাতামাতি মনের মতো সাথী পেলে আমি প্রশান্ত মহাসাগরও হয়ে যেতে পারি ভেরি গুড ভাস্করের চেয়ে আধুনিক সাহিত্যে আপনার অনেক বেশি জ্ঞান আমি স্বপ্ন দেখলাম মিসেস ব্যানার্জি নো নেভার ওই মিসেস শব্দটা কেটে দিয়ে আমি মিস হয়ে গেছি মিস ইস আমি যেন শুনতে পেলাম একটা বুলবুলির শীষ তুমি কি ভর্তি করে দিতে পারবে সাগর তোমার আধুনিক সাহিত্য দিয়ে এই যুগের ছেলে মেয়েদের কামনা কালচারের ডিশ তবে তুমি শুনে রাখো মিস মুখার্জি আধুনিকতার ফেস পাই আর শর্টকাট পোশাকের বেস্ট কাটলেট কিসমিসের মতো এই যুব সমাজের মধ্যে ছড়িয়ে দিতে হবে এটাই মিস্টার মুখার্জি বলেছিলেন আমি জানি সাগর আর সেই জন্যই তো তোমাকে আমি তুমি বলে সম্বোধন করলাম সঙ্গীতা তোলো মুখ তোলো সব দ্বিধা বলো একসাথে মেলো দু আঁখি আছে যেটা মনে আছে যেটা প্রাণে এক ঢিলে মারো দু পাখি তোলো মুখ তোলো সব দ্বিধা বলো একসাথে মেলো দু আঁখি আছে যেটা মনে আছে যেটা প্রাণে এক ঢিলে মারো দু পাখি চলে এসো কাছে ইচ্ছে যা আছে তালে তা দিয়ে যাও না মেরা নাম রাম নাম নাম রুবি 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 বাহ 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 আমি ঠিক সময় এসে পড়েছি আর এক সেকেন্ড দেরি না করে আমি আমার শিক্ষার দাঁড়িপাল্লা দিয়ে তোদের নোংরামিটা মাপবো নোংরামি কোথায় দেখলেন নিশিত বাবু এটা তো আধুনিক সাহিত্যের শেক্স সাহিত্যিক তারাশঙ্কর কিংবা বিভূতিভূষণ অথবা মানিক বন্দ্যোপাধ্যায় বেঁচে থাকলে আপনাদের ওই চরিত্র ভাঙার চরিত্রহীন সাহিত্যের সর্বাঙ্গে মালিশ করার জন্য ওই বাজার থেকে কিনে আনতেন এক ফাইল আয়োডেক্স নিশিত বাবু আপনি একটা ভয়ঙ্কর রোগে ভুগছেন আর সেই রোগটার নাম সুপিরিয়রিটি কমপ্লেক্স গুড
মর্নিং মিস্টার মুখার্জি, আপনি কি কমপ্লিট করবেন না আপনার পরবর্তী সেন্টেন্স? Shut up, nonsense! I am sure যে তোর মাথাটা খারাপ হয়ে গেছে, নাহলে তুই আমাকে মিস্টার মুখার্জি বলে সম্বোধন করলি কি করে? ঠিকই তো করেছি, তোর কাজ কর্ম পোশাক আশাক দেখে তো পুরুষ বলেই মনে হচ্ছে, তবে পুরোটা নয়, আধখানা। হোয়াট? এক কাজ করতে দি, ওই পম মার্কেটের টপ ড্যান্সার স্বর্গীয় মাইকেল জ্যাকসনের মতো হরমোন চেঞ্জ করে 6 মাস মেয়ে আর 6 মাস পুরুষ হয়ে থাকার চেষ্টা কর। তুই একটা কাপুরুষ। আর তুই কি জানিস আমার দাদা ওই মিস্টার মুখার্জির খামখেয়ালির জুতো পরিষ্কার করার সুন্দর বুরুষ। তবে কি আমি তোর গুরুদেব ওই ব্যাকডেটের সাহিত্যপনার ভাস্করের হাতের কুরুষ হয়ে থাকবো? কুরুষ? দিদি, এই দিদি, কেন তাই ভুল পথে চলছিস? জামাইবাবুর উপর কেন মিথ্যে অভিমান করছিস? তুই জামাইবাবুর কাছে ফিরে চল। আমি তোকে সব বাধাই করে আমি জামাইবাবুর কাছে নিয়ে যাবো। শুধু ঠাকুরপো তোমার সঙ্গে যাবে না, আমিও তোমার সঙ্গে যাব। বৌদি, বৌদি তুমিও যাবে? কেন যাব না ভাই? শকুন্তলার পথিগৃহে যাত্রার সময় নারী ঋষি গৌতমী যেমন শকুন্তলার সঙ্গে গিয়েছিলেন দুষ্মন্তের রাজপ্রাসাদে, আমিও তেমনি আমার অভিমানিনী ননদকে সঙ্গে করে নিয়ে যাব ঠাকুর জামাই সাহিত্যের অট্টালিকা। বৌদি, যদি তো লাইলা মজনুর কথা মনে থাকে, আমার যদি স্মরণে আসে মরণের পর মৃত সত্যবানকে কেমন করে বাঁচিয়েছিলেন সতী সাবিত্রী। আমি আর অভিমান করিস না দিদি। তোমার দাদার হাতের খেলার পুতুল না হয়ে এক্ষুনি ফিরে চলো তুমি তোমার স্বামীর কাছে। সে যদি আমাকে তিরস্কার করে? আদর্শ স্বামীর তিরস্কার নারী জীবনের শ্রেষ্ঠ পুরস্কার। না না, কোনো কিন্তু নয়। এই দেখ, আমি তোর জন্য শাড়ি কিনে এনেছি। শাড়ি? এই দেখো ঠাকুরজি, আমি তোমার জন্য নিয়ে এসেছি 1 কৌটো সিঁদুর। আমার সেই শাড়ি সিঁদুরের কেচ্ছা। আই সে ইউ গেট আউট। তোমরা এখান থেকে বেরিয়ে যাও। বেরিয়ে যাবো? নিশ্চয়ই। তোমরা বেরিয়ে না গেলে আমি আমার দাদার অফিসের কাজগুলো কমপ্লিট করব কি করে? আমরা কি স্বপ্ন দেখছি? নিশিত, বৌদি, শুধু স্বপ্ন নয়, বড় দুঃস্বপ্ন। বৌদি, আমিও তো পূর্ণিমা রাতে নির্মল আকাশে চাঁদের চাঁদনি হয়ে সংসার পৃথিবীকে আলোকিত করতে চেয়েছিলাম। কিন্তু দাদা আমাকে বানিয়ে দিয়েছে টিমটিমে জোনাক পোকা। থোকা দিদি, থোকা। শুয়োপোকা যেমন সবুজ পাতাগুলোকে চুষে চুষে খেয়ে একেবারে সাদা করে দেবে, আমার অর্থলোভী দাদা বাধা দেবার কেউ নেই। অর্থনীতির খোয়ারে বাধা পড়ে গেছে আমাদের প্রতিবাদ। তাই তো আমার বিবাহিতা দিদি সে তার স্বামীর ঘর করবে না। নিষেধ। দিদি, তুই আমাকে চরিত্রহীনতা দীক্ষা দে দিদি, দীক্ষা। বৌদি, তুমি আমাকে একটু বিষ ভিক্ষা দিতে পারো? যেখান থেকে পারো, যেমন করে পারো, তুমি আমাকে একটু বিষ এনে দাও। আমি কেমন করে সহ্য করব আমার দিদির ব্যভিচার আর ওই অসৎ পথে উপার্জনকারী আমার অর্থলোভী দাদার নোংরামি। ওই কে বললি? নোংরামি? বৌদি, ওরা হাসছে, তুমি কিছু বলবে না? তুমি কি বোবা? হাই রে কলিকাল, 1430 সালের একই নিদারুণ হাল। আপনারা সবাই দেখুন আধুনিকতার কি বাত্রামি। জানোয়ার, ভয় নেই নিষেধ, ভয় নেই। তোমার দাদা মিস্টার মুখার্জি তোমাকে জানোয়ার বলে বনের দিকে ঠেলে দিলেও তুমি কিন্তু তপবনের ছোঁয়া পেয়ে গেছো। দাদা, বল। ওই লোকটাকে জিজ্ঞাসা করো তো, ওটা তপবনের ছোঁয়া নাকি অধঃপতনের ধোঁয়া? একটা অদ্ভুত যন্ত্রণার শিশু আমার বুকের মধ্যে কেঁদে উঠলো। ওয়াও ওয়াও! এই যে ভাই, তুমি কোথা থেকে এসেছো ভাই? ওই পন্ডিচেরি না গোয়া? আমার সাহিত্য চাষের সব ধানই হয়ে গেছে রোয়া। ইস, দেখে মনে হচ্ছে তুলসী পাতা, একেবারে ধোয়া। আমার মনির আলমারিতে এখনো তোলা আছে শাঁখা, সিঁদুর আর নোয়া। দাদা, বল। ওই অসভ্য লোকটাকে বলে দাও তো আমি কোনোদিনও হতে চাই না কমলা লেবুর কোয়া। এই মুহূর্তে আমি হতে পারতাম ভীষণ বেপরোয়া। আরে ভাই, যদি হাতে পেতাম মালেক পোয়া। শিক্ষা ছেলের হাতে
ভাতের মোয়া। শুধু তাই নয় বৌদি, মানুষের সুনীতি আজ দুর্নীতির বিছানায় শোয়া। ওই হাসি বন্ধ করে আমার কথার উত্তর দাও। তুমি কি এই মুহূর্তে আমার বোনকে এখান থেকে নিয়ে যেতে এসেছো? যে আমার আদর্শের সঙ্গে কোনোদিনও জড়াতে পারেনি তাকে ফেরাবার কোনো প্রশ্নই ওঠে না। আরে ভাই, তোমার মুখ দেখে মনে হচ্ছে অনেকদিনই তোমার খাওয়ারই জোটে না। প্রকৃতির আবহাওয়া বিষাক্ত হয়ে গেলেও অনিবার্য কারণে বাতাসটুকু নিয়ে ফুলগুলো কি ফোটে না? ও দাদা, বল। আজকাল বোধহয় পূর্ব দিকে সূর্য ওঠে না। ও বৌদি, হ্যাঁ। কাদের জন্য বুক ফাটে তবু মুখ ফোটে না। ওই একটা সামান্য গাইয়া লেখক হয়ে আমার দ্বারা প্রতিষ্ঠিত হয়ে আজ আমারই বাড়িতে দাঁড়িয়ে আমার বোনকে অপমান করছে। গেট আউট। এই মুহূর্তে এখান থেকে বেরিয়ে যা। কিন্তু এমনি এমনি যাই কি করে বলুন তো? আরে ভাই, আমার বোন আর তোমার সঙ্গে কোনোদিনই যাবে না। আপনি ভাবলেন কি করে? আমি আপনার বোনের মতো একটা পাথরের ঢিপিকে নিয়ে যেতে আসিনি। আমি এসেছি আপনার কাছে জমা রেখে যাওয়া আমার লেখা পাণ্ডুলিপিটা নিয়ে যেতে। আরে ভাই, তোমার সেই পাণ্ডুলিপি আমি কুচি কুচি করে কেটে ওগুলো নর্দমায় ফেলে দেব। গর্দবাক্ত জীবনের জীবন্ত প্রতীক। এত সাহস আপনি পেলেন কি করে? আপনি কি জানেন একমাত্র লেখকরাই পারে তাদের কলম তরবারির সাহায্যে আপনাদের মতো দেশদ্রোহীদের দুঃস্বপ্ন ছিন্ন ভিন্ন করে দিতে? ওই আমি অজিত মুখার্জি, আমার টাকায় নাচবে নারী, এটাই হবে আমার মর্জি। আরে তোর মতো পাগলা কুকুরকে সাহায্য করতে আমার কাছে রয়েছে জলাতঙ্ক রোগের মুগুর। যারে ভাই, তোর পাণ্ডুলিপির বদলে আমার পায়ের জুতোটা মুখে করে নিয়ে দেশের বাড়ি ফিরে যা। দাদা, পচা কাদা কেটে কোনো লাভ নেই ভাই, কোনো লাভ নেই। ঠাকুর জামাই, আপনি আমাকে একটু সময় দিন বৌদি। আমি যাওয়ার আগে মিস্টার মুখার্জিকে একটা কথা বলে যেতে চাই। কি কথা? আপনার কাছে আমার দুটো জিনিস জমা ছিল। একটা আমার লেখা বই, আর একটা হচ্ছে আমার বিয়ে করা বউ। এই দুটো জিনিস আপনি আপনার লোভের ব্যাংকে রেখে সুদের পর সুদ খাটান। কিন্তু যাওয়ার সময় গিয়ে লেখক আপনাকে একটা কথা বলে যেতে চায়। দয়া করে বলুন সেই কি কথা। আপনি দয়া করে একটু এগিয়ে আসুন। থ্যাংক ইউ ভাই। আমি আপনার পায়ের জুতোটা আপনার মুখে মেরে দেখি আপনার মুখটা কেমন মানায়। মানা না, মানুষের মুখে আমার জুতো মানায় নাকি? মেকমে লেখক বাবুর লেখার কি ছিরি। অমনি বাবু রাগ হয়ে গেল। রাগ হলে তো আমার বয়েই গেল। দুঃসালা, আজ আমি বাবুর ফেলার ছেড়ে বাড়ি চলে যাব। কোথায় যাবে দিদি ভাই? কি বললে? দিদি ভাই? হ্যাঁ, তোমার স্বামী যদি আমার ভাসুর ঠাকুর হন তাহলে তুমি তো আমার দিদি ভাই হবে। হ্যাঁ, তুমি ঠিক বলেছো ভাই, আমার তো খেয়ালই ছিল না। তা কি করে খেয়াল থাকবে বৌদি? তোমার যে মাথার গন্ডগোল। হ্যাঁ ঠাকুরপো, তবে একটু একটু নয় দিদি ভাই, অনেকটাই। তা বৌদি, দাদার মুখে শুনলাম তোমার নাকি ছোটবেলায় টাইফয়েড হয়েছিল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ? হয়েছিল তো, হয়েছিল। সে কি কাণ্ড! বাবারে বাবা, জমি মানুষে টানাটানি। একদিকে জম টানছে, আরেকদিকে মানুষ টানছে, একদিকে মানুষ টানছে, আরেকদিকে জম টানছে। হ্যাট! তারপর শালা জমের মুখে মুখে দিয়ে বিছানা থেকে উঠে এলাম। কি বললে? ওই যে মাথার গন্ডগোল, তাই মুখ ফসকে মাঝে মাঝে বাজে কথা বেরিয়ে যায়। ঠাকুরপো, আশা তোমরা যেন ওই কথা উনার কানে তুলো না। তুমি নিশ্চিন্তে দেখো দিদি ভাই, কারণ তোমাদের বাড়িতে এসে আমি লক্ষ্য করেছি। কি লক্ষ্য করেছে? তোমার শাড়িখানি অনেকখানি তোলা। এ শালা ভুলে যাই যে অনেক দিনের অভ্যেস তো। অনেক দিনের অভ্যাস মানে? ওই আদরের ঠাকুরপো বলে বড় বৌদির কাছ থেকে সব কথার মানে জানতে চাও না। আর তোমাকে বলি আশা, এই ছোট হয়ে বড়দের ভুল ধরা অভ্যেসটা ত্যাগ করবে। ঠিক আছে বাবা, এবার থেকে চেষ্টা করব। বাবারে বাবা, এক্ষুনি আমি ধরা পড়ে যাচ্ছিলাম। শালা মুখ ফসকে মাঝে মাঝে এমন বাজে কথা বেরিয়ে যাচ্ছে, সামলাতে আমি একেবারে হিমশিমি খেয়ে যাচ্ছি। দুঃশালা, দুদিন পর ফিরে গিয়ে আমার ব্যবসায় যেন মরচে না ধানো যায়, তার জন্য আমার নাচ গানটা আমি একটু প্র্যাকটিস করে নিই। হ্যাঁ, শ্যালো মিস
मेरी जान जरा कबूल कर लो तो हमसे प्यार करने को, जरा कबूल कर लो। मेरा दिल बेचैन है, मेरा दिल बेचैन है हम सफर के लिए, मेरा दिल बेचैन है हम सफर के लिए। चलो मेरी जान जरा कबूल कर लो तो हमसे प्यार करने को, जरा कबूल कर लो। मेरा दिल बेचैन है, मेरा दिल बेचैन है हम सफर के लिए, मेरा दिल बेचैन है हम सफर के लिए। বৌমা বলো এই ভর সন্ধ্যাবেলা কি নাচ গান করছো তুমি? সারা বুড়িটা যে এখনই ফিরে আসবে আমি বুঝতেই পারিনি। ও মা, মা গো আমি কেলারসি গাইছি মা, কেলারসি। মেরা দিল বেচैन है और के लिए, मेरा दिल बेचैन है और के लिए। আগে মা কেলারসি গাইছি, মা কেলারসি গাইছি। ও আপনি বুঝবেন না, আপনি পুরনো দিনের মানুষ তো, সব বোঝেন আপনার বড় ছেলে। তবে যাই বলো বৌমা, এই ভর সন্ধ্যাবেলা কোনো বাড়ির বউকে এইভাবে নাচ গান করতে দেখিনি। মা যা করেছো করেছো, আর করো না। ঘরে দুয়ারে সন্ধ্যা দেখিয়েছো? হ্যাঁ দেখিয়েছি মা একটু আগে। ভাস্কর কোথায় গেছে বৌমা? ভাস্কর কি জানি বাবু কোথায় গেছে আমাকে বলে জাননি। বৌমা বলে বড় লোকের মেয়ে বলে তুমি কি আমার কোনো কথাই শুনবে না? তোমাকে না কতবার বলেছি ভাস্করকে তুমি বাবু বলবে না? ও মা, মা গো আমার ভুল হয়ে গেছে মা, আপনি আমাকে ক্ষমা করে দিন মা, আপনি আমাকে ক্ষমা করে দিন। আপনার ছেলে কোথায় গেছে আমাকে বলে জাননি। ওই এক খামখেয়ালি ছেলে আমার, কখন যে কোথায় থাকে। কাল থেকে ভাস্করের মনটা যেন কেমন গম্ভীর হয়ে আছে। আচ্ছা বৌমা, ভাস্কর কি তোমার সঙ্গে ঝগড়া করেছে? না মা, উনি আমার সঙ্গে কোনোদিন ঝগড়া করেননি। তুমিও স্বামীর সঙ্গে কোনোদিন ঝগড়া করো না? একদম না। স্বামীর সঙ্গে ঝগড়া করলে সংসার সুখের হয় না। এই যে কোথায় আছে না, সংসার সুখী হয় রমণীর গুণে। দূর বাবা, কদিনের আবার সংসার, দুদিন পর তো আমি ভোকাট্টা হয়ে যাব। ও বৌমা, কোথায় যাবে তুমি? হ্যাঁ কোথায় যাবে? ও মা, মা গো মানে বলছিলাম কি, অনেক দিন হলো আমার বাবার বাড়ি যাওয়া হয়নি, আর বিয়ে তো হচ্ছে মাত্র 12 দিন। এর মধ্যে আমি সংসারের মর্ম কি বুঝবো বলুন? আমার পোড়া কপাল, 12 দিন হলো তোমার বিয়ে হয়েছে কি বৌমা? ও বৌমা, তোমার 12 দিন হয়েছে? মা গো, মাস বলতে গিয়ে দিন বলে ফেলেছি মা। ও মা, আপনি মন্দিরে গিয়েছিলেন বুঝি? হ্যাঁ বাছা, তোমার ভাবগতি দেখে আমার ভালো লাগলো না, তাই মা কালীর কাছে তোমার নামে মানত করে এলাম। ভালো করেছেন। এসো তো মা, পুজো সিঁদুর তোমাকে একটু পরিয়ে দিই। ও বৌমা, আমি পুজো দিয়ে আসার সময় একটা লক্ষ্মীর পাঁচালি কিনে এনেছি, তুমি পড়ো তো মা, আমি শুনবো। হ্যাঁ আমি পড়ছি, আপনি বসুন। এসমা লক্ষ্মী রানী আমার ঘরেতে, সবার সুখে রেখো তোমার বরেতে, দুঃখ যদি চিরকাল দূরে দূরে থাকে। অন্তরে যাবে তুমি কি বলবো তোমাকে? মানে বড় লোকের মেয়ে বলে তুমি কি কিছুই জানোনি? তোমার মা নেই জানি, কিন্তু তোর বৌদি তো আছে, সে কি তোমাকে কিছুই শেখায়নি? এটা লক্ষ্মীর পাঁচালি পড়া হচ্ছে। দাও পাঁচালিটা আমাকে দাও, আমি পড়ছি তুমি শোনো। হ্যাঁ এই নিন। এখানে বসো। তোমারে করিব পূজা ধূপ ধুনো দিয়ে, আহা। আরতি করিব মা গো নৈবেদ্য সাজায়ে। মরে যাই মরে যাই। তোমারে করিব পূজা ধূপ ধুনো দিয়ে, ওরে বাবা। আরতি করিব মা গো নৈবেদ্য সাজায়ে। মা, ও মা, মা গো আপনি তাহলে ভালো হয়ে গেছেন বলুন, তাহলে দুদিনের জন্য আমি আমার বাবার বাড়ি যাব। দেখো বৌমা, স্বামীর ঘর করতে এসে বাপের বাড়ির কথা এত ভালো নয়। কিন্তু না না, কোনো কিন্তু নয় সঙ্গীতা, কোনো কিন্তু নয়। আমার মা যা বলবে তোমাকে তাই শুনতে হবে। মা সুস্থ হয়ে গেলেও মাকে আরো বেশ কিছুদিন রেস্টে থাকতে হবে, তাই এখন তোমার বাপের বাড়ি যাওয়া চলবে না। দেখলে তো বৌমা, মায়ের প্রতি ছেলের কত মায়া, এমনি মায়ের জালে তুমিও জড়িয়ে পড়বে বৌমা। তুমি যখন আমার মতো ছেলের মা হবে। মা! মেয়েরা প্রথম প্রথম স্বামীর ঘর করতে এসে আবার কখন বাপের বাড়ি যাবে সেই চিন্তায় তাদের ঘুমই হয় না। তারপরে তারা যখন মা হয়, নাতি নাতনি ঠাকুমা হয়, তখন তাদের বাপের বাড়ি যাওয়ার কথা মনেই থাকে না, মনেই থাকে না। ওই বুড়িটা কি বলে গেল তোমার কানে ঢুকলো না বুঝি? শালা আমি নাকি ছেলের মা হব, মায়ার বাঁধনে জড়িয়ে পড়বো। ভাগ শালা, আমার টাকা দিতে
তো আমি বাড়ি চলে যাব। তুমি ওই আমি কিন্তু খুব খারাপ মেয়ে বাবু, 1 টাকা বাকি রাখলে কাঁচা কাঁচা কিস্তি রে তোমার মান সম্মানের কিস্তি কাবার করে দেবো, তখন শালা একেবারে ভোজনির ভাত বমি করে ফেলবে। কেন? তুমি কি আমাকে বিশ্বাস করো না? মুয়া পুরো তোদের বিশ্বাসে লাথি মারি। কেন? কেন তুমি আমাকে বিশ্বাস করবে না? কেন তুমি আরো অনেক পুরুষের থেকে আমাকে আলাদা চোখে দেখবে না? বেশ কিছুদিন হয়ে গেল তুমি আমার বাড়িতে আমার বউ সেজে আছো। মা ভাইয়ের বিশ্বাস স্থাপনের জন্য আমরা এক ঘরে আছি ঠিকই, কিন্তু এক বিছানায় নয়, আলাদা আলাদা। বলো, আমি কি তোমাকে কোনোদিন স্পর্শ করতে চেয়েছি? আমি কি তোমার মতো একটা সুন্দরী যুবতী মেয়েকে অশ্লীল কথা বলেছি? তুমি বুঝিবে তখন নারীর বেদনা, তুমি বুঝিবে তখন নারীর বেদনা, রাধার প্রাণে কত ব্যথা বনো মালি তুমি বড় জনমে হইও রাধা বনো মালি তুমি বড় জনমে হইও রাধা। তুমি সেই জন্যই তো আমি মুশকিলে পড়ে গেছি গো বাবু। আমি যেন ভেতরে ভেতরে কেমন হয়ে যাচ্ছি। আমার লক্ষ্মী মন্ত নাথ বউ কই? আরে অক্ষয় দাদু, আসুন আসুন, ভেতরে আসুন। আসবো তো ভাইয়া, নিশ্চয়ই আসবো। জানতে যখন পেরেছি তোমরা এই পাড়াতেই আছো, তখন একবার কেন আমি 1000 বার আসবো। হা 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 হা। থাক থাক নাথ বউ থাক। নাথ বউয়ের কি চহদ রে বাবা, তা হবে না কেন? বয়সটা ভাস্কর। হ্যাঁ বলো। আরে এ ভাস্কর, বলো। নাথ বউয়ের সঙ্গে তোর বয়সের অনেকটা তফাৎ বলে মনে হচ্ছে না? কি হলো কি হলো সঙ্গীতা, দাদুর কথার উত্তর দাও। আপনি মানে তুমি চুপ করো তো, আমি দাদুর কথা উত্তর দিচ্ছি। দাদু, ও দাদু, মানে ব্যাপারটা কি বুঝতে পেরেছো? ওর সঙ্গে আমার সঙ্গে প্রেম করে বিয়ে হয়েছে তো, তাই ও আমার বয়স দেখেনি আর আমি ওর বয়স দেখি। ভালো, খুব ভালো কথা নাথ বউ। আচ্ছা নাথ বউ, ওই ভাস্করকে তুমি বলার আগে আপনি বললে কেন? না মানে হয়েছে কি দাদু, ও আমাকে বর ভাবতে গিয়ে তোমাকে বর ভেবে ফেলেছে। শালা দাদু, দাদু, দাদু গো, তোমার ঠাকুমার কথা মনে পড়ে? ওরে বাবা, আরে তা পড়ে না আবার। যাক যাক, সেসব কথা বাদ দে নাথ বউ। আচ্ছা নাথ বউ, শুনেছি তুমি নাকি খুব বড়লোক বাড়ির মেয়ে। বাপের বাড়ি থেকে কত গয়না পেয়েছো। আচ্ছা নাথ বউ, অত বড়লোক বাড়ির মেয়ে হয়ে শেষকাল ওই ভাস্করকে? এই মোলো ছাই, এই বুড়োটা তখন থেকে শুধু ছাদাই খুঁজে মরছে। এই ভাস্কর, আরে নাথ বউয়ের মুখে এমন বাজে ভাষা কেন? আর বলো না দাদু, আর বলো না। কেউ বেশি কথা বললে না আমার বউয়ের মাথাটা একটু গরম হয়ে যায়, আর তখনই মনে হয় ও একটা বদ্ধ পাগলি। কি বললি নাথ বউ পাগলি? হ্যাঁ দাদু। আজ কিন্তু তুমি তাড়াতাড়ি লিখতে বসবে, না হলে তোমার এই জামা কাপড়গুলো কুচি 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 করে ফেলে দেব। ভাস্কর, হ্যাঁ বলো দাদু। তোর ওই পাগলি বউকে একটু সামলা। আচ্ছা ঠিক আছে। তা না হলে ও আমার বাতাস বের করে দেবে। ওই ভাস্কর, বলো। ওই পাগলির পাল্লায় পড়ে তুই তাহলে সুখী হতে পারিস না দাদু। তোর মায়েরও তাহলে চোখের জলে নাকের জলের অবস্থা। হ্যাঁ দাদু। ঠাকুর, ঠাকুর, এবার মনে হচ্ছে তুমি আছো ঠাকুর। তোমার চোখ আছে প্রভু, তোমার চোখ। এবার বলো তো সঙ্গীতা, কেন তোমাকে আমি জিজ্ঞাসা করেছিলাম? পায়ের জুতো কেমন মানায় ওই অমানুষের মুখে? না না, আর কোনো কথা নয়, এবার আমি লিখতে বসবো। আরে গল্প তো পেয়ে গেছি।
ওই ভাস্করের বউ হবে আমার গল্পের নায়িকা, বড় লোকের একমাত্র পাগলি বোন। ওই পাগলির মুখ দিয়ে এমন দু চারটা খিস্তি দেব না, নাটক একেবারে জমে যাবে। নাথবো, আরে ও নাথবো, আমার কাগজ কলম নিয়ে আয়, আমি লিখতে বসবো। তুমি আবার কি লিখবে গো দাদু? আমি তো রয়েছি। তোর দ্বারা কিচ্ছু হবে না, যা হবে এই বুড়োটার ভাগ্যের জোরেই হবে। দিয়ে দে কাগজ কলম দিয়ে, আমি লিখতে বসি। দুদুর এত ভাবছো কেন? তোমার নাতি তো রয়েছে। ছাই রে, তোর দ্বারাও কিছু হবে না। আমার কাগজ কলম দিয়ে আমি লিখবো। দাদু, ও দাদু, ওই কাগজ কলমগুলো না মুদিখানার দোকানে দিয়ে না আমি বাজার করে এনেছি। কি বলি নাদু, আমার এতদিনের স্বপ্ন তুই বাজারে বিক্রি করে বাজার করে এনেছিস। কি করবো বলো দাদু? এদিকে যে আমি সংসার চালাতে হিমশিম খেয়ে যাচ্ছি, এছাড়া যার আমার কোনো উপায় ছিল না। ছি, ছি, ছি। আমার নাতি স্বপনের সাথে তোর ভালোবাসার কথা জানতে পেরে আমি তার সঙ্গে তোর বিয়ে দিয়ে ঘরে লক্ষ্মী করে এনেছিলাম, আর তুই তুই কিনা অলক্ষের মতো শেষ করে দিলি আমার সব আশা, সব আশা। বাসা, আমার মনটা একটা চড়ুই পাখির বাসা, যে কোনো মুহূর্তে ভেঙে যেতে পারে। সাজ বাড়ি ফিরে আসুক, আমি তাকে জিজ্ঞাসা করব, সংসার চালাতে যদি না পারো তাহলে সংসার পেতেছিলে কেন? আজ আমি বাপের বাড়িতেই যাব। আশা, এই যে আশা, তুমি এখানে চলো, আজকে আমরা দুজনে মিলে একটা হিন্দি সিনেমা দেখে আসি। আমাকে নিয়ে গিয়ে কি লাভ? কেন? আমি তো অলক্ষী। অলক্ষী? কেন, কে বলেছে তোমাকে এ কথা? কেন? তোমার দাদু বলেছে। ও, দাদু বলেছে? আরে বাদ দাও তো দাদুর কথা। জানো আশা, মুখার্জি বাবু আমার এই পানের গুমটিটা ভেঙে দেবার পর থেকে আমি খুব অসহায় গো। তুমি যদি আমার কথা শুনতে তাহলে এইভাবে আর ভুগতে হতো না। কি বলছো তুমি আশা? এই যুগের স্বামীরা তার বউর কথা শোনে, একমাত্র তুমি শোনো না। তুমি যদি শুনতে তাহলে বড় ঠাকুরের মতো অনেক উন্নতি করতে পারতে। আরে আমি এই ভাস্করদার থেকে আরো বেশি উন্নতি করে দেখাবো। কিন্তু কি করে গো? এবার আমি আলোর দুনিয়া থেকে বেরিয়ে ওই অন্ধকারের দুনিয়ায় পা বাড়াবো। সত্যি তুমি পারবে? আরে পারবো, কারণ আমারও নাম স্বপন ব্যানার্জি। যাকে চলো তো সিনেমাটা দেখে আসি। সিনেমা দেখতে না গিয়ে তোরা যদি একবার ভাস্করের বাড়িতে যেতিস তাহলে। আচ্ছা দাদু, ভাস্করদার ওই সুখের সংসারে দুঃখের ছায়াকে না ফেললেই নয়। আরে দুঃখ নয় রে, দুঃখ নয়, আমার কথাগুলো শোন। ভাস্কর একেবারে সুখী নেই রে, সুখী নেই। সুখী নেই? না রে না, ভাস্করের বউ একটা বদ্ধ পাগলি। পাগলি? হ্যাঁ রে হ্যাঁ, সেটা আমি নিজের চোখে ওদের বাড়ি গিয়ে দেখে এসেছি। ওই ভাস্করের জামার কলার ধরে না টানাটানি করছিল। আচ্ছা দাদু, তুমি যেগুলো বললে সেগুলো কি সত্যি? হ্যাঁ রে স্বপন, সব সত্যি। দাদা, দাদু সেদিন আমাদের বাড়িতে গিয়েছিলেন, গিয়ে দেখে এসেছেন তোর বৌদি কতটা পাগলি। আচ্ছা দাদা, আপনি দিদি ভাইকে ডাক্তার দেখান না? তোমার দিদি ভাই আর আমার মায়ের জন্য বাড়িতে তো সব সময় ডাক্তার লেগে আছে। দাদা, কিন্তু রোগটা কমা তো দূরের কথা, দিনের পর দিন রোগটা বেড়েই চলেছে। দাদা, আরে ছি ছি ছি, নাথ বউয়ের মুখে কি বাজে ভাষা। আপনি এক কাজ করুন দাদু, এই 500 টাকা আপনার কাছে রেখে দিন। 500 টাকা? হ্যাঁ বৌমা, আমি মাঝে মাঝে এসে তোমাদের কিছু করে টাকা দিয়ে যাব, দাদা। কিন্তু কোনো দিনও যেন তোমরা আমার বাড়িতে যেও না, দাদা। তাহলে তোমার দিদি ভাইয়ের পাগলামোটা হয়তো আরো বেড়েই যাবে। দাদা, আচ্ছা, আজ আমি চলি, কেমন? দাদা, দাদা, এই যে কি বুঝলে? হ্যাঁ? ও দাদু, তুমি বা কি বুঝলে? বুঝলাম, ডাল মে কুছ কালা হ্যায়। আরে বাবা, আমি তো কিছুই বুঝতে পারছি না। তোকে কিছুই বুঝতে হবে না, আমি বলছি শোন। সন্ধ্যের জাল যখন আমি একবার পুকুরে ফেলেছি, তখন একটা না একটা মাছ উঠবেই। দাদু, ও দাদু, তাহলে আর বেশি দেরি করে যাবে না, আজ আমি ওদের বাড়িতেই যাব। আমি যাবো ভাস্করদার বাড়িতে, তাই আপনাদের বাড়িতেই চলে এলাম। আচ্ছা তুমি কে বলো তো বাবাজি, আসল ব্যাপারটা কি? এই যে ভাই, হন্তদন্ত হয়ে বাড়ি ফিরে ঢুকে বলে যে। আর বলবেন না বৌদি, উনাকে আমি অনেক দিন ধরেই খুঁজছিলাম, কিন্তু কিছুতেই উনার সন্ধান পাচ্ছিলাম না। উনি আগে যে বাড়িতে থাকতেন সেই বাড়ি ছেড়ে উঠে এসেছেন, তাই সঠিক ঠিকানাটা আমি বলতে পারছি না। আজ হঠাৎ দূর থেকে দেখতে পেলাম উনি এই বাড়ির মধ্যেই ঢুকলেন, কিন্তু ব্যাড লাক, আমার আসার আগেই উনি এই বাড়ি ছেড়ে চলে গেলেন। আচ্ছা, আপনারা কি বলতে পারেন ভাস্করদার ঠিকানাটা? কি বললেন? ঠিকানা? আচ্ছা ঠিক আছে, আপনি তাহলে দাদুর সাথে কথা বলুন, আমি বাড়ির ভেতরে যাচ্ছি। আচ্ছা তুমি কে বললে বাবাজি, আসল ব্যাপারটা কি? আমি উনার সম্বন্ধী। ও দাদু,
দাদু বুঝতে পারলে না ও হচ্ছে দিদি ভাইয়ের ভাই। আপনারা আমার দিদিকে চেনেন? আরে চিনি মানে বিলক্ষণ চিনি। তোমার পাগলি দিদি হচ্ছে আমার দূর সম্পর্কের নাদবো। কি বল? আমার দিদি পাগলি? পাগলি মানে সাংঘাতিক পাগলি, সেটা আমি নিজের চোখে ওদের বাড়ি গিয়ে দেখে এসেছি। ওই ভাস্করের জামার কলার ধরে না টানাটানি করছিল। আমি কি স্বপ্ন দেখছি? আমি কি কানে ভুল শুনলাম? আমার দিদিকে জামাইবাবুর বাড়িতে দেখেছেন? না না, এর মধ্যে কোনো রহস্য আছে। ওই যে বাবাজি দুদিন আগে। দুদিন আগে? আচ্ছা আচ্ছা, বলুন তো আমার দিদি কেমন দেখতে? ও নাদবো, ছোকরা মনে করেছে আমি মিছে কথা কইছি। ও দাদু হ্যাঁ। ও তোমাকে সন্দেহ করছে। না মানে আমি বলছিলাম কি, তোমায় কিছুই বলতে হবে না ছোকরা, আমি বলছি শোনো, তোমার পাগলি দিদিকে দেখতে খুব সুন্দরী। তোমার দিদির গায়ে গা ভর্তি গয়না, কপালে জল জল করছে সিঁদুরের টিপ। আপনারা কি বলছিলাম তো? ও হ্যাঁ, আপনারা ঠিক কথাই বলছেন। আমি আমার দিদিকে অনেকদিন আগে দেখেছিলাম তো, তাই। আচ্ছা আমি যাচ্ছি। এই যে ভাই, তোমার জামাইবাবুর ঠিকানাটা নিয়ে যাবে না? জামাইবাবুর ঠিকানা নেওয়ার আগে আমি আমার দিদির কপাল ভাঙার ঠিকানাটা বাড়িতে গিয়ে দিই, কারণ আমার দিদিদের জামাইবাবুর বাড়িতে পাগলি হয়ে গেছে। এই খবরটা সে নিচেও জানে না। ও দাদু, ওর দিদি যে পাগলি হয়ে গেছে ওর দিদি নিজেই জানে না, মানেটা কি? আরে মানেটা বুঝলি না নাদবো? তাহলে বলছি শোন। তাহলে বলো। ওর দিদি যেমন পাগলি, আচ্ছা, ওর ভাইটাও তেমন বদ্ধ পাগল। ওদের গোটা গোষ্ঠীটাই বদ্ধ পাগল। পাগল? ঠাকুরপো, হয় তুমি পাগল হয়ে গেছো, না হয় পাড়ার লোকেরা তোমাকে মিথ্যে কথা বলেছে। না বৌদি না, মিথ্যে কথা নয়। যে মহিলা জামাইবাবুর বাড়িতে বউ হয়ে আছেন তার নাম সঙ্গীতা। ভদ্র মহিলার নামও সঙ্গীতা? আশ্চর্য তো। হ্যাঁ বৌদি, এই ব্যাপারটার মধ্যে এমন কোনো রহস্য লুকিয়ে আছে যেটা তুমিও ধরতে পারছো না আর আমিও ধরতে পারছি না। শোনো ঠাকুরপো, বলো। সঙ্গীতা নামে একটা পাগলি মেয়ে যে ঠাকুর জামাইয়ের বাড়িতে বউ সেজে আছে, এ কথা তুমি যেন দ্বিতীয় কাউকে বলো না। তবে সঠিক ব্যাপারটা যে কি সেটা কিন্তু ঠাকুর জামাইয়ের বাড়িতে গিয়ে তোমাকে জেনে আসতে হবে। তুমি কাল সকালে ঠাকুর জামাইয়ের বাড়িতে যাবে। সে তো আমি যাবই বৌদি, তবে তবে বেশ কিছুদিন বন্ধুর বাড়িতে ছিলাম, তাই এই বাড়ির কোনো খবর আমার জানা হয়নি। আচ্ছা তুমি কি বলতে পারো ওই ব্যভিচারের লেখক সাগর রায়ের সঙ্গে আমার দিদির সম্পর্ক কোথায় পৌঁছে গেছে? অনেক দূর। তুমি বাধা দিতে পারছো না? ঠাকুরপো, বন্যা যখন আসে তখন কি সামান্য কাদামাটির বাঁধ দিয়ে আটকানো যায়? যায় না, যায় না। তাছাড়া আমি তো পরের বাড়ির মেয়ে, পরের বাড়ি থেকে এসেছি। এ বাড়িতে আমার অধিকার বা ক্ষমতা কতটুকু? না বলতে না, ও কথা তুমি বলো না। এই সংসারে কার কাছে তোমার অধিকার কতটুকু তা আমি জানি না। তবে তবে মা মারা যাবার পর তুমি যখন দাদার হাত ধরে এই সংসারে পা রেখেছিলে, তখন থেকে আমি মনে মনে জেনেছি তুমি আমার বৌদি নও, তুমি আমার মমতাময়ী মা। তুমি আলোর প্রদীপ জেলে যেন মায়ের মতো এলে, তুমি আলোর প্রদীপ জেলে যেন মায়ের মতো এলে, তুমি যেন মোর চিরদিনের দুঃখিনী সে মা। তোমার চোখে দেখেছি যে মায়ের স্নেহ ছায়া, এমন মধুর ভালোবাসা কোথাও পাবো না। মাকে আমার মনে পড়ে না, তুমি আমার মা। তোমার চোখে দেখেছি যে মায়ের স্নেহ ছায়া, তোমার চোখে দেখেছি যে মায়ের স্নেহ ছায়া। সঙ্গীতা পাগল? সঙ্গীতা পাগল হয়ে গেছে? না না, মোটেও না। সঙ্গীতা বরং আমাকে পাগল করে দিয়েছে। না হলে আমি কি করে লিখছি এই অশ্লীল গল্পগুলো?
কিন্তু রক্ষণশীল লেখক ভাস্কর ব্যানার্জি সে কি পাচ্ছে? তার বউ তাকে ছেড়ে চলে গেছে। কোনো প্রকাশক তার বই ছাপতে চাইছে না। সংসার চালাবে কি করে, খাবে কি? অথচ আমি তার বউকে নিয়ে কি হলো মিস্টার সাগর রায়, হঠাৎ এমন হাসি কেন? হাসছে আপনাদের ভগ্নিপতি ভাস্কর ব্যানার্জির কথা শুনে। তা কথাটা কি? তিনি নাকি সকলের সামনে বলে বেড়াচ্ছেন সঙ্গীতা পাগল হয়ে গেছে। শোনা কথা আর শুনে কি লাভ মিস্টার সাগর রায়? তার চেয়ে আপনি কি বলতে পারেন হেরোইন, চরস, ব্রাউন সুগার এইগুলো কোথায় পাওয়া যায়? পুলিশকে জিজ্ঞাসা করলে ওরাই বলে দেবে, কারণ ওরাই তো জানে কোন থেকে কি মাল পাওয়া যায়। তা আপনি হঠাৎ এসব খাবেন কেন? এই মদের নেশায় ভেতরের আমিটাকে বধ করতে পারছি না বলে। নিশ্চিত বাবু, আপনার অস্থির হেয়াকে স্ট্রেস করতে একটু হেরোইন সেবন করুন, তাতে আপনার ভেতরের আমি আর বাইরের আমি দুটো আমি মিলে একটা বাদামি রঙের সন্ধান পেয়ে যাবেন। বাদামি রঙের সন্ধান। ভাস্করদা যেমন আমার দিদিকে পাগল বলে চালাতে চায়, আমিও ওকে পাগল করে ছেড়ে দেব। ওর এত সাহস, বলে কিনা আমার দিদি পাগল হয়ে গেছে। কে বলেছে নিশিত? কথাটা তোকে কে বলেছে? কে এবার তোর বর? হোল্ড ইউর টাং ননসেন্স। ফারদার ওই কথাটা তুই আমার সামনে উচ্চারণ করবি না। সে আমার কাছে বর নয়, বর্বর। তাই যদি মনে করিস তাহলে ওই অশ্লীল সাহিত্যের অঙ্গনে চড়ে বেড়ানো ওই নধর হরিণ সাগর রায়কে বেঁধে রাখছিস না কেন? বাঁধবই তো, আগে পরীক্ষা করে নিতে দে। সে কি রে দিদি, এখনো তোর পরীক্ষা করা হয়নি, তাহলে এখনো তুই মনে মনে তোর স্বামীর কথাই ভাবছিস? স্বামী? হ্যাঁ, ননভার। সে এখন আমার দাদার কায়দার কোটের দাগিয়ে আসামি। আমার জীবনের চরম লজ্জা। অমিত পরাক্রম অজিত মুখার্জির আধুনিকা বোন, যে তার স্বামীকে আসামি করে পর পুরুষের দিকে এগিয়ে যায়, তার চরিত্রে কি লজ্জা বলে কোনো কথা থাকা উচিত? তুই আমাকে টোন করছিস? দিদি, ডোন কেয়ার যার স্বভাব, তার ক্যারেক্টারের স্বেচ্ছাচারিতার অভাব থাকলেও সে তো এই সমাজের মুখের উপর জবাব দিতে পারবে না। নবাব পুত্রের মতো কথা বলবি না, ননসেন্স। দাদার কাছে ব্যভিচারের লাইসেন্স পেয়ে গেলেও আমি যে আমার অরিজিনাল স্বভাবটা পাল্টাতে পারছি না রে দিদি। তাই তো মাঝে মাঝে বুকের ভেতর ফসে ওঠে কামার সালার হাপড়। তখন আমি কাঁদতে কাঁদতে বলি, মনটাই আমার সিরাজ হলেও এই ভাগ্য মির্জাফর। আমার এই কাণ্ডজ্ঞানহীন ভাইটা নিশ্চয়ই ভেতরে ভেতরে সেই রক্ষণশীল লেখক ভাস্কর ব্যানার্জির সাথে লাইন চালিয়ে যাচ্ছে। নাহলে এই রাস্কেলটা কেমন করে জানলো যে ভাস্কর আমাকে পাগল বলে চালাতে চাইছে? এই সঙ্গীতা, কে তোকে পাগল বলে চালাতে চাইছে রে? দাদা, বল। তুমি কি আর কিছু শোনোনি? সেই রাস্কেল ভাস্কর হ্যাঁ। তার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সকলকে বলে বেড়াচ্ছে আমি নাকি পাগল হয়ে গেছি। আরে সে তো বলবে রে সঙ্গীতা, কারণ আমি যে সমস্ত প্রকাশকদের বলে দিয়েছি যাতে করে ওর উপন্যাস না ছাপে। কিন্তু দাদা, ধাপে ধাপে সে যে কোথায় নামছে সেটা তুমি চিন্তা করে দেখেছো? আরে বাবা, কাল পর্যন্ত সে আমার চিন্তার মধ্যে ছিল, আজ তাকে আমি চিন্তার বাইরে বের করে দিয়েছি। সাগর, মিস্টার সাগর রায়। অসহায় হয়ে পড়েছে সুন্দরী মেয়েটা, কোনো পথই খুঁজে পাচ্ছে না। কি করে পাবে? তার স্বামী যে তাকে পাগল প্রতিপন্ন করতে চাইছে। আরে সাগর রায়, কি সব উল্টোপাল্টা লিখে মারছো? সত্যি কথা লিখছি স্যার, হ্যাঁ? কারণ যে করে হোক হ্যাঁ? লোক সমাজের প্রমাণ করে দিতে হবে কি? রক্ষণশীল লেখক ভাস্কর ব্যানার্জি চোর, চোর। চরিত্রহীন, ধাপ্পাবাজ। আইডিয়া! এই সাগর, আমি বলছিলাম ভাস্কর ব্যানার্জিকে তুমি কতটা নিচে নামাতে পারবে? আমার লেখা থামাতে না বললে ভাস্করকে নামিয়ে দেব সুনামের সাততলা থেকে Good. বদনামের 95তমায়। সাগর, আমি তোমাকে সর্বোত্তভাবে সাহায্য করব। অফকোর্স, তোকে তো সাহায্য করতেই হবে রে বোন। একটা কথা মনে রাখিস, নারীর সাহায্য না পেলে কোনো পুরুষ জীবনে জয়লাভ করতে পারে না। কারেক্ট মিস্টার মুখার্জি, আপনি সাহস দিলে আর সঙ্গীতা আমার পাশে থাকলে ওই যে 6 মান্থ ওকে আমি পাগল করে ছাড়বো। যে শালা শোরের বাচ্চা আমার বোনকে পাগল প্রতিপন্ন বলে চালাতে চাইছে, তাকে আমি কিছুতেই ছাড়বো না। ওকে আমি রাস্তার ভিখিরি বানিয়ে ছাড়বো। না, শুধু রাস্তার ভিখারি নয়, ওকে চরিত্র
চালের বিক্রিও করতে হবে। ওই তা জন্মে ঠিক থাকবে না রে সঙ্গীতা, আর ঠিক থাকবে না তোর। বলুন স্যার, আমি পয়েন্টগুলো নোট করছি। থাকবে না তার মান সম্মান, বলে যাও। এমনকি কলম ধরার হাতটা। সমাজ বিরোধীদের সাহায্যে যে হাতে কলম ধরে ভাস্কর ব্যানার্জি বই লিখছে তার ডান হাতটাকে কেটে দিতে হবে। সাগর! যে মুখ দিয়ে সঙ্গীতাকে পাগল প্রতিপূর্ণ করতে চাইছে, হ্যাঁ। অ্যাসিড বাল্ব মেরে তার মুখটাকে পুড়িয়ে দিতে হবে। তারপর তারপর রচিত হবে লক্ষণশীল লেখক ভাস্কর ব্যানার্জির জীবন কাহিনীর মর্মান্তক বেদনা মেদু। হ্যাঁ। আগামীকাল খবর কাগজের হেডলাইন হবে। জীবন যন্ত্রণায় ক্ষত বিক্ষত ভাস্কর ব্যানার্জি রঙিন বিজ্ঞাপন। আরে আমি অজিত মুখার্জি, আমার টাকায় নাচবে নারী, এটাই হবে আমার মর্জি। হাজারো করছে আইসি কা হর করছে দম নিকলে, जो इस पे बैठो कर खद उठो ऐसे कम निकले। আরে বাবা, যে করছে আমি একবার বসেছি, মৃত্যু পর্যন্ত সেই করছে থেকে আমাকে টেনে উঠতে পারবি না। পারিস তো না? পারবি না রে, কারণ প্রথমে নেশা, তারপর অস্ত্র, তারপর ভাস্করের সংসারটাকে টুকরো টুকরো করে দেব আমি। তারপর সেই খণ্ড খণ্ড ধ্বংসস্তূপের উপর দাঁড়িয়ে আমি নিজেকে ঘোষণা করব মুকুটহীন সম্রাট। সেই সাম্রাজ্য বিস্তারে যে আমার অশ্বমেধের ঘোড়া আটকাতে আসবে, তার হাত দুটো ভেঙে মুচড়ে দেব। আরে সেই জন্যই তো বলি সারা ঘোর অমাবস্যায় আমার জন্ম। তাই তো জগতের সমস্ত আলোগুলোকে আমি এক লহমায় কালো করে দিতে চাই। লোকে আমাকে বলে শয়তান, মা কালে দিব্যি করে বলছে আপনারা বিশ্বাস করুন, আমি শালা একটা পাক্কা সুরের বাচ্চা। বিজ্ঞাপন বিজ্ঞাপন বিজ্ঞাপন, নারীর যৌবন শুধু আজ বিজ্ঞাপন। টিভি খুলে দেখ, কোনো সিরিয়াল মন দিয়ে দেখতে পাবি না। মেয়েদের পায়ের নখ থেকে মাথার চুল পর্যন্ত কিভাবে সুন্দর রাখা যায় সেই সব পারফিউম, ক্রিম, সাবান, শ্যাম্পুর বিজ্ঞাপন। তবু দেখ, আজকালকার ওই ছোট ছোট ছেলেমেয়েরা ওই টিভি নামক বোকা বাক্সটার সামনে বসে অবাক চোখে দেখছে এই বিশ্বটাকে। চার দেওয়ালের মধ্যে নানান দৃশ্যকে সাজিয়ে নিয়ে দেখি বাহির বিশ্বকে। হ্যাঁ হ্যাঁ, সেজন্যই তো বাচ্চারা কানামাছি হাডুডু খেলে না, মেয়েরা পুতুল নিয়ে বরবউ খেলে না। আমার এই ছোট্ট ঝুড়ি এতে রাম রাবণ আছে, দেখে যা নিজের চোখে হনুমান কেমন নাচে। তারা খেলে হিন্দি গানের অন্তঃসারী, জাতীয় সঙ্গীত তাদের মনে থাকে না। বন্দে মাতরম, বন্দে মাতরম, সুদলম সুফলম মলয়জ শীতলম। তাদের মনে থাকে টিভিতে শোনা বিজ্ঞাপনের গান। বাহ, ব্যাপারটা তুই খুব ভালো ব্যাখ্যা করলি তো। আরে না না, এগুলো আমার কথা নয়, আমার দাদা নতুন উপন্যাসে কথাগুলো লিখেছে। ও তাই বল। হ্যাঁ, এই যে আগামী দিনের মানব বৃক্ষের চারা, তুমি কি আনন্দ মোটের সেই ভীষণ ভয়ঙ্কর পদচিহ্ন গ্রামটাকে দেখেছো? কি করে দেখবে, এখন তার কোনো বাড়িতে ওই সব বই পড়া হয় না। রামায়ণ মহাভারত তো কবে ওই পোকার গর্তে চলে গেছে। এখন বাবা মা ছেলে ছেলের বউ স্কুল কলেজে পড়া নাতি নাতনিদের হাতে দেখতে পাওয়া যায় অশ্লীল পত্রিকা। তোমরা জেনে রাখো, দাঁত পড়া, চুল পাকা, কাশতে কাশতে প্রায় দম বন্ধ হয়ে যাওয়া বাড়ির কর্তার হাতে দেখতে পাওয়া যায় মহিলা পত্রিকার বিশেষ সংখ্যা। আর সেই জন্যই তো আমার লেখা আর চলে না। কোনো প্রকাশক আমার বই আর চাপাতে চায় না। তবু আপনি লিখে যান দাদা, আমরা আপনার পাশে আছি। স্বপন? হ্যাঁ দাদা, ও লেখা নিয়ে আমার সঙ্গে আলোচনা করতে এসেছিল। ইস, তোরা দুজনে এতক্ষণ এখানে আছিস, অথচ আমি বুঝতেই পারলাম না। যা যা, তোরা একটু ভেতরে যা, আমাকে একটু একা থাকতে দে। বেশ, তুমি একা থেকেই ভালো করে লেখো দাদা, আমি বরং তোমার জন্য বৌদিকে দিয়ে চা করে পাঠাচ্ছি, কেমন? আবার গঙ্গা আসবে, আবার আমার যন্ত্রণা বাড়বে। কিন্তু গঙ্গার তো কোনো দোষ নেই, সব দোষ তো আমার। আমি কি করতে চেয়েছিলাম
আর কি হয়ে গেল? কিন্তু গঙ্গার হাত থেকে আমি নিষ্কৃতি পাবো কি করে? ওর ওর অনেক টাকা বাকি পড়ে আছে। তাছাড়া গঙ্গাকে নিয়ে আমার লজ্জার শেষ নেই। এদিকে মা আবার অসুস্থ হয়ে পড়ে আমাকে চরম বিপদের মধ্যে ফেলে দিয়েছে। এখন আমি কি করি? আমার যন্ত্রণার কথা আমি কাকে জানাই? কেন গো, তোমার যন্ত্রণার কথা কি আমাকে জানানো যায় না? হ্যাঁ? কি হলো, সরে গেলে কেন? তুমি কি অসুস্থ? না মানে এই মনে মনে কি ভাবছো বলো তো তুমি? না 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 না, তুমি নয়, আপনি বলো, আপনি। সন্ন্যাসীর পরন থেকে গেরুয়া বস্ত্র খুলে নিয়ে তাকে পড়াতে চাও শুধু কোপনি? তুমি আমারই লেখা বই পড়ে আমারই কথাগুলো আমাকে শোনাচ্ছ। তুমি তো আমাকে দিয়ে তোমার স্বপ্নের জালগুলো আমাকে দিয়ে বোনাচ্ছ। এটা তোমার প্রথম উপন্যাসের কথা? এটা আমার প্রথম জীবনের ভালোবাসার ব্যথা। লতার মতো আমাকে জড়িয়ে ধরতে চাইছো কেন? তুমি তোমার সংসার, তোমার পরিবেশ